আচ্ছা, তো আমরা ছিলাম হচ্ছে ওয়ান ওয়েস ল্যাবের স্টিল ক্যালকুলেশন। স্টিল ক্যালকুলেশনের এই দুইটা ফর্মুলা আমরা সবাই জানি ইউএসডি মেথডের জন্য। এই দুইটা ফর্মুলা ব্যবহার করে আমরা হচ্ছে আইটারেশনের মাধ্যমে আমরা স্টিল এরিয়া এএস বের করব। প্রথমে আমরা ইন্টেরিয়র সাপোর্টে মোমেন্ট 6.43 কিপস ইন ফিট, এই মোমেন্টের জন্য আগে আমরা স্টিলটা বের করব আইটারেশনের মাধ্যমে। এবং আমরা জানি যে আমাদের জানি মানে আমরা দেখে আসছি এর আগে যে আমরা আমাদের ডি প্রোভাইডেড ইফেক্টিভ ডেপথ আমরা দিয়েছি হচ্ছে 5.5 ইঞ্চি। তাহলে এখন প্রথম ধাপ হচ্ছে আমরা এই 1 নম্বর সমীকরণে a ইজ ইকুয়াল টু 1 ধরব। a ইজ ইকুয়াল টু 1 ইঞ্চি আমরা ধরব। a হচ্ছে ডেপথ অফ কংক্রিট স্ট্রেস ব্লক, স্ট্রেস ব্লকের ডেপথ বা হাইট হচ্ছে a। তাহলে a ইজ ইকুয়াল টু 1 ইঞ্চি আমরা ধরবো, তারপর হচ্ছে আমরা এই মানটা এখানে বসাবো। ঠিক আছে, এবং দেখেন বাকি প্রত্যেকটা মান আমরা জানি এবং a এর মান 1 বসাইলে আমরা এখান থেকে একটা as পাবো। সেই as আমরা এখানে লিখলাম। এরপরে ওই একই as আমরা আবার বসাবো হচ্ছে ইকুয়েশন নাম্বার 2 তে। ঠিক আছে, ইকুয়েশন নাম্বার 2 তে বসালে আমরা পাবো হচ্ছে আবার একটা a পাবো, সেই এটা হচ্ছে 0.42। আমরা সেই 0.42 আবার এখানে লিখব এবং সেই 0.42 বা সেই a এর মান আবার 1 নম্বর সমীকরণে আমরা বসাবো। 1 নম্বর সমীকরণে বসাইলে আপনার কি নেটের সমস্যা? আচ্ছা, আমার নেটে সমস্যা মনে হয় হওয়ার মানে কথা না আর কি। অন্য সবাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, ডিস্টার্ব করতেছে স্যার। শুনতে পাচ্ছি স্যার। শোনা যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, কথা আটকে আসে। আচ্ছা ঠিক আছে, ওকে। কোথায় আটকাচ্ছে? ইনাল ভাই তাহলে আপনি নেটের প্রবলেম তাহলে। আচ্ছা, হতে পারে হয়তোবা কারণ হয়তোবা আরে মিয়া আমি ওয়াইফাই চালাচ্ছি। ওয়াইফাই থাকলেও ভাই নেটের প্রবলেম দেখাতে পারে স্বাভাবিক। আচ্ছা, তো ঠিক আছে, আমরা শুরু করি। দেখেন, তাহলে আমরা যেটা বলতেছিলাম যে 1 বসানোর পরে as পাইলাম, সেই as বসাইলাম 2 নম্বর সমীকরণে এবং সেই as আবার বসালাম, সরি 2 নম্বর থেকে যে a পাইলাম সেই a টা আবার বসালাম 1 নম্বর সমীকরণে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলবেন কিছু? না স্যার, আমি জয়েন করলাম তো এই জন্য স্যার। আচ্ছা ঠিক আছে, একটু মিউট রাখেন কাইন্ডলি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আমরা আইটারেশনের মাধ্যমে আমি যেটা বললাম, আমরা হচ্ছে as এর মান বের করলাম 0.27 ইঞ্চি স্কয়ার পার ফিট। হ্যাঁ, ওকে। তাহলে এখন এটা দেখেন এই দ্বিতীয় ট্রায়ালেই প্রায় সমান হয়ে গেছে। এখানে 0.42 আর এখানে হচ্ছে 0.397, একদম কাছাকাছি। তাহলে এখানে আমরা আইটারেশনটা শেষ করতে পারি আর কি। তো তাহলে as এর মান কত পাইলাম? 0.27 ইঞ্চি স্কয়ার পার ফিট। এই যে 0.27 ইঞ্চি স্কয়ার পার ফিট। কারণ পার ফিট কেন? কারণ আমরা 1 ফুট স্ট্রিপ নিয়ে আমরা ডিজাইন করতেছিলাম স্ল্যাব, তাই। আচ্ছা, তো এরপর তাহলে আমরা এখন এখান থেকে আমরা বের করব হচ্ছে মানে স্টিলের স্পেসিং। আমরা স্টিলের স্পেসিং আমরা এইভাবে বের করতে পারি। কিভাবে বের করতে পারি? আমি আগের ক্লাসে বলছিলাম, আবারও বলছি। 12 কে আমরা গুণ দিব, আমরা যে স্টিল বার দিব তার ক্রস সেকশনাল এরিয়া দিয়ে গুণ দিব, ডিভাইডেড বাই as দিয়ে আমরা ভাগ দিব। ঠিক আছে, অর্থাৎ ধরেন যে 12 মিলিমিটার বার আমরা ব্যবহার করব, তাহলে 12 মিলিমিটার বার মানে কত? 4 নাম্বার রড। 4 নাম্বার রডের ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 0.2 ইঞ্চি স্কয়ার। তাহলে আমরা 0.2 এখানে বসাইলাম আর ভাগ দিলাম হচ্ছে 0.27 দিয়ে, অর্থাৎ যেটা আমরা পেয়েছি ফর্মুলা থেকে সেইটা দিয়ে আমরা ভাগ দিলাম। তাহলে আমরা কত পাইলাম স্পেসিং? 8.8 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এবং স্পেসিংকে আমরা সবসময় রাউন্ড ডাউন করব। স্যার এখানে আমরা মিলিমিটার নিলাম 12 মিলিমিটার, আবার এরিয়াটা নিলাম আমার ইঞ্চিতে 0.20। আচ্ছা দেখেন, এখানে আমরা 12 মিলিমিটার বার শুধুমাত্র আমরা বলার জন্য বলছি, কিন্তু দেখেন যখন ফর্মুলাতে আমরা বসাচ্ছি তখন কিন্তু বাকি সবকিছু ইঞ্চি স্কয়ারে আছে। যেমন এই যে এটা হচ্ছে 12 ইঞ্চি, 0.27 ইঞ্চি স্কয়ার, তাহলে এটা কি অবশ্যই ইঞ্চি স্কয়ারে বসাতে হবে, তাই না? যেহেতু অন্যগুলো ইঞ্চি স্কয়ারে আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা বুঝতে পারছি। আমরা বুঝতে পারছি স্যার। যেহেতু অন্যগুলো ইঞ্চি স্কয়ারে, তাই এটাও অবশ্যই ইঞ্চি স্কয়ারে বসাতে হবে। যদি আপনার মনে হয় যেখানে আপনি নাম্বার 4 বার বলবেন, বলতে পারেন। জাস্ট 12 মিলিমিটার হচ্ছে আমরা বারকে চিহ্নিত করার জন্য আমরা বলতেছি, এছাড়া কিছু না। এখন আমরা মিড স্প্যানে বের করব। দেখেন
মিড স্প্যানের মোমেন্ট কত ছিল আমরা দেখছিলাম। মিড স্প্যানের মোমেন্ট ছিল হচ্ছে 4.13 কিপস ইনটু ফিট, এই যে দেখতে পাচ্ছি 4.13। তাহলে এখন এই মোমেন্টের জন্য আমরা এখন স্টিল বের করব, ঠিক আছে। এখন আমি একটু বলি, এখানে একটা সহজ সিস্টেম আছে, একটা সহজ পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে আইটারেশন বারবার করার দরকার নাই। আইটারেশন আমরা একবারই করব এবং এরপর আমরা এর মান অর্থাৎ ছোট হাতের এ এর মান আমরা প্রথম আইটারেশন থেকে যে মানটা পেয়েছি আমরা সেই মানটা ব্যবহার করব। সবার মনে থাকবে, আমরা প্রথম আইটারেশন থেকে যে এ এর মানটা পেয়েছি আমরা ওই মানটা ব্যবহার করব। এটা 100% অ্যাকুরেট না হলেও 95% অ্যাকুরেট, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা এ এর মান এখন ব্যবহার করব কোনটা, 0.397, অর্থাৎ একদম লাস্টে যেটা পেয়েছি ওইটা ব্যবহার করব। তাহলে আমরা এর মান বসাই দিলাম কত, 0.397। এবং দেখেন চমৎকার ব্যাপার হচ্ছে যে এখন আমরা আর আইটারেশন করার দরকার হচ্ছে না আমাদের, কারণ আমরা এর মান যখন জানি তখন বাকি সব কিছু আমাদের জানা আছে। মিড স্প্যানের মোমেন্ট জানি, ফাই এর মান আমরা জানি 0.9, এফ ওয়াই আমরা জানি হচ্ছে 60 কেএসআই, আর ডি মানে ডি প্রোভাইডেড এটা আমরা জানি হচ্ছে 5.5 ইঞ্চি। তাহলে আমরা সবগুলো মান আমরা যদি 1 নম্বর সমীকরণে বসাই দেই তাহলে আমরা সরাসরি পেয়ে যাব এস এর মান, ঠিক আছে। তাহলে আমরা এস এর মান কত পাইলাম, 0.17 ইঞ্চি স্কয়ার পার ফিট, এই যে। ওকে, এবং এখান থেকে আমরা একইভাবে বের করলাম যে 12 মিলিমিটার ফাইবার হলে এর স্পেসিং কত হবে, 14.1 ইঞ্চি সেন্টার টু সেন্টার। ওকে, 14.1 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এবং এটাকে আমরা 14 ইঞ্চি সেন্টার টু সেন্টার লিখলাম, ঠিক আছে। মানে স্পেসিংকে আমরা সব সময় কমাবো, রাউন্ড ডাউন করব। ওকে, তাহলে এন্ড দ্য লাস্ট ওয়ান হচ্ছে এক্সটেরিয়র সাপোর্ট। দেখেন এক্সটেরিয়র সাপোর্টের মোমেন্ট ছিল 2.41 কিপস ইনটু ফিট। আমি জাস্ট তাও দেখাই দিচ্ছি, এই দেখেন মোমেন্ট ক্যালকুলেশনের লাস্টে এই যে এক্সটেরিয়র সাপোর্টের মোমেন্ট 2.41 কিপস ইনটু ফিট। তো এই মোমেন্টের জন্য এখন আমরা স্টিল বের করব। তাহলে সেম ভাবে আমরা এ এর মান কোনটা বসাবো বলেন তো, আমরা এ এর মান বসাবো হচ্ছে প্রথম ধাপে যেটা পেয়েছি ওইটা 0.397 ইঞ্চি। এই এ এর মান আমরা 1 নম্বর সমীকরণে বসাই দিব, এবং বাকি মোমেন্টের মান তো আমরা জানি, মোমেন্টের মান কত, 2.41 কিপস ইনটু ফিট। এবং যেহেতু নিচে ইঞ্চিতে বসাচ্ছি সবকিছু আমরা, তাহলে অবশ্যই উপরে কিন্তু 12 দিয়ে গুণ করবেন, 12 দিয়ে গুণ করে বসাবেন। 12 দিয়ে গুণ করলে কি হবে, কিপস ইনটু ইঞ্চি। ওকে, তাহলে আমরা একবারে আমরা ইকুয়েশন 1 থেকে পেয়ে যাচ্ছি এস এর মান 0.1 ইঞ্চি স্কয়ার পার ফিট। এবং একইভাবে আমরা 12 মিলিমিটার বারের জন্য আমরা স্পেসিং বের করলাম কত, 24 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এটাকে এভাবেই রাখেন, ঠিক আছে। এটা কত স্পেসিং হবে এটা আমরা একটু পর ডিসাইড করব, কারণ এই স্পেসিংটা আমরা দেখে বুঝতে পারতেছি এটা অনেক বড় একটা স্পেসিং, এটা আসলে দেওয়া হয়তো সম্ভব হবে না। তো এটা আমরা একটু পরে ফাইনালাইজ করব যে আসলে কত হবে, এটা আমি একটু পরে আসছি এখানে। ওকে, ওয়ান ওয়ে স্ল্যাবে আমরা জানি যে শর্ট ডিরেকশন বরাবর দিতে হয় মেইন বার, আর লং ডিরেকশন বরাবর দিতে হয় শ্রিঙ্কেজ বার বা শ্রিঙ্কেজ স্টিল। এবং শ্রিঙ্কেজ স্টিলের ফর্মুলা হচ্ছে 0.0018 বিটি, এবং এইটা আমরা হচ্ছে 15th এডিশনের পেজ নাম্বার 385 এখান থেকে পাবো। তো আমি একটু দেখাতে যাচ্ছি। আচ্ছা, এই দেখেন আমি সবাইকে বলবো যে এই প্যারাগ্রাফটা একটু সবাই পড়বেন, এখানে অনেক ইনফরমেশন আছে। হ্যাঁ, টেম্পারেচার এন্ড শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট, এখানে লাস্টের দিকে একটা টেবিল আছে, এই টেবিল থেকে আমরা এই ভ্যালুটা পেয়েছি 0.0018। অর্থাৎ স্ল্যাবে যখন গ্রেড 60 রিইনফোর্সমেন্ট ব্যবহৃত হবে, গ্রেড 60 ডিফর্ম বার, তখন হচ্ছে এই রিইনফোর্সমেন্ট রেশিও কত হবে, 0.0018, ঠিক আছে। এবং যদি গ্রেড 40 অথবা গ্রেড 50 বার ব্যবহৃত হয় তখন এইটা হবে হচ্ছে 0.0020। আচ্ছা, আর যদি মানে 60 গ্রেডের বেশি কোনো স্টিল ব্যবহৃত হয়, অর্থাৎ ধরেন যে 70 গ্রেড বা 72 গ্রেড, অর্থাৎ যার ইল্ড স্ট্রেংথ হচ্ছে 70,000 পিএসআই অথবা 72,000 পিএসআই,
অর্থাৎ সোজা কথা 60,000 PSI এর থেকে বেশি যে কোনো স্টিল যদি ব্যবহৃত হয় স্ল্যাবে, তখন এই শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট রেশিও হবে হচ্ছে এত, এই যে এইটা 0.0018 ইনটু 60,000 ডিভাইডেড বাই FY। FY হচ্ছে ইল্ড স্ট্রেংথ। যদি 72,000 PSI এর স্টিল ব্যবহৃত হয় তাহলে FY এর মান কত হবে? 72,000। সবাই অবশ্যই মাথায় রাখবেন। গ্রেড 50 বা গ্রেড 40 হলে 0.002, গ্রেড 60 হলে 0.0018, আর যদি 72,000 হয় সাপোজ, তাহলে হচ্ছে 0.0018 ইনটু 60,000 ডিভাইডেড বাই 72,000। ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট রেশিও, এই যে মিনিমাম রেশিও অফ টেম্পারেচার এন্ড শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট। টেম্পারেচার রিইনফোর্সমেন্ট অথবা শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট অথবা ডিস্ট্রিবিউশন স্টিল একই কথা। ওকে, কারোর কথা বুঝতে সমস্যা হলে বলবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট রেশিওর সঙ্গে B ইনটু T গুণ দিয়ে দেখেন আমরা পাইলাম হচ্ছে 0.14 ইঞ্চি স্কয়ার পার ফিট। এবং একইভাবে 12 মিলিমিটার বারের জন্য আমরা স্পেসিং বের করলাম কত? 17.1 ইঞ্চি সেন্টার টু সেন্টার। একইভাবে 12 গুণ 0.2 ডিভাইডেড বাই 0.14। আগে যেভাবে করছিলাম এখানে একইভাবে আমরা বের করলাম। এখন সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম স্পেসিং। ম্যাক্সিমাম স্পেসিং যতক্ষণ পর্যন্ত আমরা চেক না করব ততক্ষণ স্যার পর্যন্ত ওইখানে আমরা 0.0018 গুণন 12 ইন্টু 6.5, এটা স্যার একটু আরেকবার বলুন। আচ্ছা, মানে 12 B ইন্টু হচ্ছে 6.5। আচ্ছা ঠিক আছে, ওকে। বি হচ্ছে স্ট্রিপের উইথ, বি হচ্ছে স্ট্রিপের উইথ, অর্থাৎ আমরা 1 ফিট স্ট্রিপ নিয়ে ডিজাইন করছি স্ল্যাব, সেই 1 ফিটের উইথ কত? অবশ্যই 1 ফিট বা 12 ইঞ্চি সেটা। আর টি হচ্ছে স্ল্যাবের থিকনেস। স্ল্যাবের থিকনেস আমরা প্রথম স্টেপে পেয়েছি 6.5 ইঞ্চি, সেটা আমরা এখানে বসাই দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, তো ম্যাক্সিমাম স্পেসিং যতক্ষণ পর্যন্ত আমরা চেক না করব ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্পেসিংকে আমরা ফাইনালাইজ করতে পারবো না। মানে আমরা ম্যাক্সিমাম স্পেসিংকে আগে চেক করি। স্ল্যাবের মানে ওয়ান ওয়ে স্ল্যাবের মেইন বারের জন্য ম্যাক্সিমাম স্পেসিং হচ্ছে 3T অথবা 18 ইঞ্চি। এর থেকে যেটা ছোট হয় সেইটা, এটা লেস দ্যান ইকুয়াল মানে হচ্ছে এর থেকে যেটা ছোট হয় সেইটা। আমাদের স্ল্যাবে 3 ইন্টু টি বা 3 ইন্টু থিকনেস হচ্ছে 19.5 ইঞ্চি। এখন 19.5 আর 18 এর থেকে ছোট কোনটা? অবশ্যই 18 ইঞ্চি। তাহলে আমাদের স্ল্যাবে মেইন বারের ম্যাক্সিমাম স্পেসিং কত দিতে পারবো আমরা? 18 ইঞ্চি আমরা দিতে পারবো। এবং ডিস্ট্রিবিউশন বা শ্রিঙ্কেজ বারের জন্য এইটা হচ্ছে 5T আর 18 ইঞ্চি, এর মধ্যে যেটা ছোট সেটা। এবং অবশ্যই আমাদের ক্ষেত্রে 18 ইঞ্চি ছোট, তাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম স্পেসিং কত হবে? 18 ইঞ্চি হবে। তাহলে আমাদের ওয়ান ওয়ে স্ল্যাবে মেইন বার অথবা ডিস্ট্রিবিউশন বার দুই ক্ষেত্রেই ম্যাক্সিমাম স্পেসিং হচ্ছে 18 ইঞ্চি। এর বেশি স্পেসিং আমরা কখনোই দিতে পারবো না। তাহলে এখন আমরা প্রত্যেকটা স্পেসিং কে আরেকবার দেখবো। দেখেন এখানে 8.8 ইঞ্চিকে আমরা লিখছি 8 ইঞ্চি, ঠিক আছে? এটা ম্যাক্সিমাম স্পেসিং থেকে কম আছে, কোনো সমস্যা নাই। একইভাবে দেখেন 14 ইঞ্চি 14 ইঞ্চি 14 ইঞ্চি কিন্তু ম্যাক্সিমাম স্পেসিং অর্থাৎ 18 ইঞ্চি থেকে কম আছে, ফলে কোনো সমস্যা নাই। কিন্তু এখানে কত ইঞ্চি আছে? এই যে এক্সটেরিয়র সাপোর্টে হচ্ছে 24 ইঞ্চি, এটা ম্যাক্সিমাম স্পেসিং থেকে বেশি, তাই এটা কখনোই স্ল্যাবে দেওয়া যাবে না। তাহলে এখানে আমরা কত দিব? এখানে আমরা দিব হচ্ছে ম্যাক্সিমাম স্পেসিং যেটা সেটাই দিব, 18 ইঞ্চি দিব। অর্থাৎ কোনোভাবেই ম্যাক্সিমাম স্পেসিং থেকে বেশি স্পেসিং স্ল্যাবে দেওয়া যাবে না, এটা হচ্ছে মূল কথা। এন্ড দ্য লাস্ট ওয়ান, শ্রিঙ্কেজ স্টিলের স্পেসিং কত? 16 ইঞ্চি। 17 ইঞ্চি। 17 ইঞ্চি কিন্তু ম্যাক্সিমাম স্পেসিং থেকে কম আছে, 18 থেকে কম আছে, ফলে এটা আমরা দিতে পারবো, কোনো সমস্যা নাই। এখানে একটা ব্যাপার, সেটা মানে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে যদি আমরা 17 ইঞ্চি সাজেস্ট করি তাহলে প্র্যাকটিক্যাল ফিল্ডে কিন্তু ওই 17 ইঞ্চি স্পেসিং মেনটেন করা খুবই ডিফিকাল্ট, তাই না? কারণ 17 ইঞ্চি মানে কি 1 ফিট 5 ইঞ্চি, এবং এইটা গতানুগতিক ভাবে এটা ব্যবহার করা হয় না। সে কারণে আমরা একটা সুবিধাজনক সংখ্যায় নিয়ে যাওয়ার জন্য এটাকে আর 1 ইঞ্চি কমাই দিলাম, অর্থাৎ আমরা সাজেস্ট করলাম হচ্ছে 16 ইঞ্চি সেন্টার টু সেন্টার, জাস্ট এটাকে প্র্যাকটিক্যাল রাখার জন্য বা সুবিধাজনক পর্যায়ে রাখার জন্য, যাতে স্টিলটা প্লেসমেন্ট করতে সুবিধা হয়। এবং 1 ইঞ্চি আমরা কমাতে পারি, কোনো সমস্যা নাই। 1 থেকে 2 ইঞ্চি পর্যন্ত আমরা
মানে কমাতে পারি, এতে কোনো প্রবলেম হয় না। তাহলে আমরা দেখেন মেইন বার এবং ডিস্ট্রিবিউশন বার সব ক্ষেত্রে স্পেসিং গুলো পেয়ে গেছি। এখন জাস্ট আমরা স্ল্যাবে এই বারগুলো বসাই দিলে আমাদের মানে স্ল্যাব ডিজাইন হয়ে যাবে আর কি। প্রথমে আমরা আমাদের যে ওয়ান ওয়ে স্ল্যাব যেটা মানে অঙ্কে দেওয়া ছিল আমরা ওইটাকে ড্র করলাম। এটা হচ্ছে স্ল্যাবের ক্রস সেকশন, সবাই একটু ভালো মতো মনোযোগ দেন। এটা হচ্ছে স্ল্যাবের কি ক্রস সেকশন, তাই না? আচ্ছা, তো এখন দেখেন এটা স্ল্যাবের স্প্যান ছিল দুইটা, এই যে একটা স্প্যান দুইটা স্প্যান, অর্থাৎ তিনটা বিম আর দুইটা স্প্যান সহ আমরা ড্র করেছি ক্রস সেকশন। এখন আমি একটু বলি, আমরা এখানে স্ট্রেট বার মেথড ইউজ করব এবং স্ট্রেট বার মেথডে আমরা বার বসাবো হচ্ছে অনেকটা এইভাবে। দেখেন যদি আমরা জিনিসটাকে উপর থেকে দেখি, আমরা যদি স্ল্যাবটাকে উপর থেকে দেখি তাহলে আমরা বটম বারগুলা এইভাবে বসাবো, অর্থাৎ একটা হচ্ছে টোটাল স্ল্যাব বরাবর যাবে অল থ্রু বার একটা, আর আরেকটা হচ্ছে কাট অফ বার, ঠিক আছে? অর্থাৎ আরেকটা হচ্ছে একটা স্প্যানে বসবে একটা কাট অফ বার, আরেকটা স্প্যানে আরেকটা। এর পাশে আমরা আবার একটা অল থ্রু বার বসাবো এবং তার পাশে আমরা আবার বসাবো কাট অফ বার, তার পাশে আবার অল থ্রু বার। এইভাবে অল্টারনেট করে চলতে থাকবে, ঠিক আছে? এভাবে পাশাপাশি আমরা অল্টারনেট করে বারগুলোকে বসাতে থাকবো। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করেন যে আমরা বারগুলোকে কিভাবে প্লেসমেন্ট করি। প্রথমে আমরা যে অল থ্রু বার যেটা আছে মানে একদম স্ল্যাবের মানে এ প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত যাবে, সেইটা আগে আমরা বসাই দিলাম মানে একদম টোটাল স্ল্যাব বরাবর, ঠিক আছে? এবং এই অল থ্রু বার সাপোর্টের মধ্যে সবসময় মাথায় রাখবেন 6 ইঞ্চি ঢুকবে, সাপোর্টের মধ্যে এটা 6 ইঞ্চি পরিমাণ এক্সটেন্ড করবে বা ঢুকবে। এই যে 6 ইঞ্চি ঢুকছে, ওকে? আচ্ছা, তাহলে আমরা অল থ্রু বার দিয়ে দিলাম এবং এরপর আমরা দিলাম হচ্ছে কাট অফ বার। দেখেন যেহেতু আমরা স্ল্যাবটাকে মানে ক্রস সেকশন বরাবর দেখছি তাই পাশাপাশি বার দেখানো সম্ভব না, তাই এটাকে দেখানোর সুবিধার্থে আমরা এটাকে উপরে এবং নিচে ড্র করেছি। সাদা শুধুমাত্র সাদা বোর্ড আসছে। সরি, আমি বুঝতে পারিনি। স্লাইডটা দেখা যাচ্ছে না, শুধুমাত্র সাদা বোর্ড দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই সমস্যা নেই, ঠিক আছে ঠিক আছে, এটা একজন বললেই হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে একটা অল থ্রু বার আমরা বসাই দিলাম, ঠিক আছে? এবং এর উপরে উপরে না অ্যাকচুয়ালি এর পাশে আমরা বসালাম হচ্ছে কাট অফ বার। যেহেতু পাশাপাশি দেখানো মানে বার দেখানো সম্ভব না সাইড ভিউ থেকে, তাই আমরা এটাকে একটু উপর নিচ করে দেখাচ্ছি, বাট এটা কিন্তু আসলে পাশাপাশি আছে। এবং এটা বোঝানোর জন্য আমরা দেখেন এই দুটার মধ্যে ভার্টিক্যাল ডিসটেন্স আমরা দেখাই দিছি কত 0 ইঞ্চি, ঠিক আছে? তাহলে এই দুইটা বার হচ্ছে আমরা বসাই দিলাম পজিটিভ মোমেন্টের জন্য। এবং এখন আমরা নেগেটিভ মোমেন্টের জন্য স্টিল বসাবো কোথায়? স্ল্যাবের উপরের ফেসে, অর্থাৎ স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার এই যে আমি স্পেসিংটা বের করলাম, একটা বলছি যেটা অল থ্রু বার আর একটা কাট অফ বার, এটা কি ওই দুইটার পাশাপাশি জন্য স্পেসিং নাকি ওই যে আমরা ষোলো বের করলাম স্যার, এটা কি প্রত্যেকটাই 16 পর পর করছে স্যার? আপনার কথা আসলে বোঝা যাচ্ছে না, ঠিক আছে? আপনার কথা মানে নেটওয়ার্কে মেবি সমস্যা আছে, একটু মানে অন্যান্য সাউন্ড বেশি আসছে। কাবিল আচ্ছা, ভাই ইয়ারফোনটা খুলেন, আপনার ইয়ারফোনের জন্য প্রবলেম হচ্ছে মনে হয়। স্যার যেটা বলতেছিলাম যে দুইটা বার যেটা অল থ্রু বার আর হচ্ছে স্যার ওই যে কাট অফ বার যেটা এইটা এটার স্পেসিংটা কি কত দূরত্বে হবে? এটা আমরা যেটা 16 বের করলাম এটা কি 8 8 পর পর বলবে নাকি প্রত্যেকটা 16 16 পর পর বলবে? আমি বলবো, আমি সবই বলবো, ঠিক আছে? একটু ধৈর্য রাখি আমরা, তারপরেও যেহেতু কোশ্চেন আমি বলি। এই যে মিড স্প্যানে পজিটিভ মোমেন্টের জন্য যে স্পেসিং আসছে 14 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এটা এই স্পেসিং এ বসবে, ঠিক আছে? ওকে, এটা আমি একটু পরে আবার বলবো, হ্যাঁ? ওকে, তো যেটা বলতেছিলাম যে পজিটিভ মোমেন্টের জন্য আমরা এই বারগুলা আমরা স্ল্যাবের নিচে বসালাম। এখন আমরা কি করব, আমরা নেগেটিভ মোমেন্টের জন্য আমরা স্ল্যাবের উপরে আমরা বার বসাবো। এই যে টপ বার, টপ স্টিল, সাপোর্টের উপরে এইখানে টপ স্টিল, এই যে এই সাপোর্টের উপরে এইখানে টপ স্টিল এবং এইখানেও টপ স্টিল। এবং টপ স্টিল গুলা দেখেন সাপোর্টের ভেতরের ফেস থেকে L/3 পরিমাণ ডিসটেন্স বাইরে যাবে, L/3 পরিমাণ ডিসটেন্স।
ঠিক আছে, এবং প্রত্যেকটা টপ স্টিলই তাই। দেখেন সাপোর্ট থেকে L/3 পরিমাণ ডিস্টেন্স সে বাইরে এক্সটেন্ড মানে তাকে করতে হবে আর কি। সবসময় সাপোর্ট থেকে L/3, এই যে L/3 আমাদের এখানে L হচ্ছে 15 ইঞ্চি মানে স্প্যান। এটা তো স্যার পজিটিভ মোমেন্টের ক্ষেত্রে, তাই না স্যার? এটা নেগেটিভ মোমেন্টের ক্ষেত্রে। নেগেটিভ মোমেন্টের ক্ষেত্রে আমরা টপ স্টিল ব্যবহার করি, পজিটিভ মোমেন্টে আমরা বটম স্টিল ব্যবহার করি। জি স্যার, আমি একদম শুরুতে বলছিলাম তাই না, নেগেটিভ। নেগেটিভ মোমেন্টের জন্য। আচ্ছা, তাহলে টপ বার সবসময় সাপোর্ট থেকে L/3 পরিমাণ এক্সটেন্ড করবে এবং কাট অফ বার সবসময় সাপোর্ট থেকে L/8, আমি কত বললাম, L/8 পরিমাণ ডিস্টেন্স মানে সে ভেতরের দিকে থাকবে আর কি। অর্থাৎ সাপোর্ট থেকে L/8 পরিমাণ ডিস্টেন্সে তাকে কেটে দিতে হবে। এই যে আমরা সাপোর্ট থেকে L/8 ডিস্টেন্সে তাকে কেটে দিয়েছি এবং আমাদের ক্ষেত্রে L/8টা হচ্ছে 22.5 ইঞ্চি। ওকে, তাহলে এখন আমি স্পেসিং এ আসি। আমরা বটম স্টিলের স্পেসিং আমরা পেয়েছি হচ্ছে কত, 14 ইঞ্চি সেন্টার টু সেন্টার। কারণ বটম স্টিল মানে কি, মিড স্প্যানের স্টিলে কিন্তু বটম স্টিল, এবং মিড স্প্যানে আমরা স্পেসিং পেয়েছি 14 ইঞ্চি সেন্টার টু সেন্টার, রাইট? তাহলে দেখেন আমরা একটা অল থ্রু বার থেকে আরেকটা অল থ্রু বার যদি 14 দুগুণে 28 ইঞ্চি পরপর বসাই, এবং একইভাবে যদি একটা কাট অফ বার থেকে আরেকটা কাট অফ বার যদি 28 ইঞ্চি পরপর বসাই, তাহলে কিন্তু একটা বার থেকে আরেকটা বারের ডিস্টেন্স কত হবে, 14 ইঞ্চি হবে। এম আই ক্লিয়ার? অর্থাৎ এখানে আমার স্পেসিং দরকার হচ্ছে 14 ইঞ্চি। তাহলে আমি হচ্ছে কি করলাম, আমরা হচ্ছে এখান থেকে এইটা অর্থাৎ একটা অল থ্রু থেকে আরেকটা অল থ্রু বারের আমরা ডিস্টেন্স দিলাম 14 দুগুণে 28 ইঞ্চি, এবং একইভাবে একটা কাট অফ বার থেকে আরেকটা কাট অফ বারের আমরা স্পেসিং দিলাম হচ্ছে কত, সেম 28 ইঞ্চি। যদি তাই আমরা দেই তাহলে কি দাঁড়াচ্ছে দেখেন, একটা বার থেকে আরেকটা বারের ডিস্টেন্স কত দাঁড়াচ্ছে, অবশ্যই 14 ইঞ্চি দাঁড়াচ্ছে। 14 ইঞ্চি। তার মানে আমাদের স্পেসিং ঠিক থাকবে আর কি। ওকে, তাহলে দেখেন এখানে আমি দেখাই দিচ্ছি 12 মিলিমিটার বার এট দ্য রেট অফ 28 ইঞ্চি সেন্টার টু সেন্টার, দুইটা বারই সেম। অর্থাৎ মিড স্প্যানের স্পেসিং যা বের হবে তাকে আমরা 2 দিয়ে গুণ করে আমরা স্টিলগুলোকে বসাবো। প্রত্যেকটা স্টিল 28 ইঞ্চি পরপর আমরা বসাবো। তাহলে আমরা অটোমেটিক্যালি একটা কাট অফ থেকে একটা অল থ্রু বারের ডিস্টেন্স পেয়ে যাচ্ছি 14 ইঞ্চি। ওকে, তাহলে এরপরে আমরা আসি হচ্ছে এখন ইন্টেরিয়র সাপোর্ট। আমি স্টিল ক্যালকুলেশনে একটু যাব। এই যে ইন্টেরিয়র সাপোর্ট আমরা স্পেসিং পেয়েছিলাম কত, 8 ইঞ্চি সেন্টার 8 টু ইঞ্চি। সেন্টার। জি। তাহলে আমরা খুব সিম্পলি এই যে ইন্টেরিয়র সাপোর্ট মানে হচ্ছে ভেতরের সাপোর্ট, এই যে এই সাপোর্টের উপরে আমরা নেগেটিভ স্টিল 8 ইঞ্চি পরপর আমরা বসাই দিব। অর্থাৎ স্টিলগুলোকে আমরা পাশাপাশি বসাবো 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার পরপর। এই যে আমি এখানে দেখাই দিচ্ছি 12 মিলিমিটার এট দ্য রেট অফ 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার, ঠিক আছে? এবং একটা মানে লাস্ট আমরা হচ্ছে এক্সটেরিয়র সাপোর্টে আমরা স্টিল বসাবো। এক্সটেরিয়র সাপোর্টের স্পেসিং কত ছিল, 18 ইঞ্চি, অর্থাৎ ম্যাক্সিমাম স্পেসিং। তাহলে আমরা এক্সটেরিয়র সাপোর্টে এই যে দেখেন ম্যাক্সিমাম স্পেসিং আমরা বসাই দিলাম 18 ইঞ্চি, 12 মিলিমিটার এট দ্য রেট অফ 18 ইঞ্চি সেন্টার টু সেন্টার। অর্থাৎ এই বারগুলোকে আমরা 18 ইঞ্চি পরপর আমরা পাশাপাশি বসাই দিব। এই যে সেম ভাবে এখানেও এই যে 12 মিলিমিটার এট দ্য রেট অফ 18 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তাহলে আমরা টপ স্টিল এবং বটম স্টিল প্রত্যেকটা স্টিল আমরা বসাই দিলাম। এখন বাকি থাকলো হচ্ছে ডিস্ট্রিবিউশন স্টিল, যেটা কিনা বসাতে হবে লং ডিরেকশন বরাবর। এবং যেহেতু আমরা স্ল্যাবটা ক্রস সেকশন বরাবর দেখছি, তাহলে অবশ্যই আমরা ডিস্ট্রিবিউশন স্টিলগুলোকে আমরা গোল গোল দেখবো, এই যে সার্কুলার হিসেবে আমরা দেখতে পাবো, সার্কেল হিসেবে দেখতে পাবো। তাহলে এটা লং ডিরেকশনে স্যার, তাই না? এটা লং ডিরেকশনে আছে, রাইট? তাহলে এই ডিরেক্ট ওই স্টিলের ডিস্ট্রিবিউশন স্টিলের স্পেসিং হবে কত, এই যে 16 ইঞ্চি সেন্টার টু সেন্টার আমরা পেয়েছি অলরেডি ক্যালকুলেশন থেকে 0.0018 বিটি। তাহলে দেখেন আমরা এই ডিস্ট্রিবিউশন স্টিলগুলো আমরা 16 ইঞ্চি পরপর আমরা বসাই দিলাম। এই যে এখানে আমি চিহ্নিত করে দিয়েছি 12 মিলিমিটার বার এট দ্য রেট অফ 16 ইঞ্চি সেন্টার টু সেন্টার। প্রত্যেকটা বার আমরা এভাবে বসাই দিলাম। এবং এই বার কিন্তু অবশ্যই সাপোর্টের মধ্যে তো আর বসবে না, অবশ্যই সাপোর্টের বাইরে বসবে। এবং যেখানে যেখানে আমাদের টপ স্টিল এবং বটম স্টিল গুলো আছে ঠিক সেখানে সেখানে এই বারগুলো আসলে বসবে, তাই না? জি স্যার। প্রত্যেকটা বার আমরা এভাবে দেখাই দিছি। ওকে,
দেখেন এই যে কোনো একটা থেকে দুইটা বার আমরা চিহ্নিত করে স্পেসিং দেখাই দিলেই হবে, ঠিক আছে? প্রত্যেকটা বারকে দেখানোর দরকার নেই। তাহলে আমি আবার একটু বলি যে অল থ্রু বার গুলো সাপোর্টের মধ্যে 6 ইঞ্চি ঢুকবে, সব ক্ষেত্রে 6 ইঞ্চি এটা সাপোর্টের মধ্যে ঢুকবে। আর যেটা কাট অফ বার সেটা সাপোর্ট থেকে L/8 পরিমাণ ডিস্টেন্সে শেষ হয়ে যাবে। আমাদের ক্ষেত্রে L/8 হচ্ছে 22.5 ইঞ্চি। আচ্ছা, টপ স্টিল গুলো সাপোর্ট থেকে L/3 পরিমাণ ডিস্টেন্স এক্সটেন্ড করতে হবে। আমাদের ক্ষেত্রে L/3 হচ্ছে 5 ফিট, 5 ফিট। তাহলে এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি রেইনফোর্সমেন্ট ডিটেইলিং অফ ওয়ান ওয়ে স্ল্যাব। আমরা এইভাবে আমরা রেইনফোর্সমেন্ট আমরা বসাই দিব। এখন আমি যে জিনিসটা দেখাইতে চাচ্ছি বই থেকে সেটা হচ্ছে, দেখেন এখানে লেখা আছে যে 15th এডিশন পেজ নাম্বার 207। আমরা 207 পেজে একটু যাব। আমি কিন্তু বই সব গুগল ক্লাসরুমে আমি দিয়ে দিয়েছি, অবশ্যই সবাই বইগুলো দেখে নেবেন। এই পৃষ্ঠা নাম্বারগুলো, এই ফিগার, আমি যেগুলো ফিগারগুলো দেখাচ্ছি এই ফিগারগুলো অবশ্যই বই থেকে দেখবেন। জি স্যার। আচ্ছা স্যার প্রথম যে বইটা দিছেন ওই যে ইয়াতে ওর ভিতরেই সব আছে এগুলা? হ্যাঁ হ্যাঁ, এই 15th এডিশনের বই নিলসনের, এর মধ্যে সবকিছু আছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, এখানে এই 207 পেজের উপরে স্টেট বার মেথডে দেখানো হয়েছে আর কি। তো এখানে দেখেন একটা জিনিস, দেখেন L/4 আছে, অর্থাৎ এই টপ স্টিল L/4 পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। তাহলে আমি কি তাহলে ভুল বললাম L/3? কখনোই না, আমারটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। অর্থাৎ এইটা হচ্ছে যখন স্ল্যাবটা সিম্পলি সাপোর্টেড হবে, অর্থাৎ দেখেন বাম দিকের সাপোর্টের সঙ্গে অর্থাৎ বাইরের সাপোর্টের সঙ্গে এটা হচ্ছে সিম্পল সাপোর্টেড, তখন টপ বার গুলো L/4 পরিমাণ এক্সটেন্ড করতে হবে। সবাই একটু মিউট রাখেন, আমি সবাইকে বলি সবাই মিউট রাখেন প্লিজ। টপ বার গুলো হচ্ছে L/4 পরিমাণ এক্সটেন্ড আমরা তখনই করব যখন এই বাইরের সাপোর্টের সঙ্গে এই স্ল্যাবটা সিম্পলি সাপোর্টেড হবে। অর্থাৎ এইখানে দেখেন সিম্পলি সাপোর্টেড হিসেবে দেখানো আছে। আর যদি আমাদের মতো মনোলিথিক বা বিল্ড ইন্টিগ্রালি হয় তাহলে আমরা অবশ্যই L/3 পরিমাণ এক্সটেন্ড করব। অর্থাৎ যদি মনোলিথিক স্ল্যাব হয় তাহলে এই যে এই ইন্টেরিয়র স্প্যানের মতোই এইটা হবে, অর্থাৎ L/3 পরিমাণ এক্সটেন্ড করতে হবে। এবং সেক্ষেত্রে যদি সিম্পলি সাপোর্টেড হয় সেক্ষেত্রে দেখেন আরেকটা পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে যে এই কাট অফ বারও সাপোর্টের মধ্যে 6 ইঞ্চি পরিমাণ ঢোকাতে হবে, ঠিক আছে? তাহলে দুইটা পরিবর্তন হবে। যদি এই ডিসকন্টিনিউয়াস প্রান্ত বা একদম বাম দিকের প্রান্ত যদি সিম্পলি সাপোর্টেড হয় তাহলে দুইটা পরিবর্তন হবে। একটা হচ্ছে টপ স্টিল L/4 পর্যন্ত এক্সটেন্ড হবে, আরেকটা হচ্ছে কাট অফ বার, অর্থাৎ বটমে যে কাট অফ বার আছে সেইটাও সাপোর্টের মধ্যে এই অল থ্রু বারের মতোই 6 ইঞ্চি পরিমাণ ঢুকবে। এছাড়া আর কোনো পরিবর্তন নাই। আর যদি মনোলিথিক হয় তাহলে আমি যেভাবে দেখালাম সেভাবেই হবে, অর্থাৎ এইভাবে হবে, প্রত্যেকটা স্প্যান তখন সেম হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, আমি আশা করি এখানে আর কারোর কোনো সমস্যা নাই। তো যদি সমস্যা না থাকে তাহলে আমরা মানে ওয়ান ওয়ে স্ল্যাবের ডিজাইন আমরা এখানে শেষ করলাম। এবং এই ওয়ান ওয়ে স্ল্যাবের ডিজাইনের উপরে আগামী ক্লাসের শুরুতে একটা কুইজ হবে, এবং এই কুইজটা আমি গুগল ক্লাসরুমে আমি গুগল ফর্মের মাধ্যমেও নিতে পারি, অথবা হচ্ছে আমি কোশ্চেন দিয়ে দিব, আপনারা লিখে উত্তর করে ওইটা আবার গুগল ক্লাসরুমে আপলোড দিবেন, এভাবেও হতে পারে। তো যেভাবেই হোক অবশ্যই সবাই প্রিপারেশন নেবেন, সামনের ক্লাসের শুরুতে এই ওয়ান ওয়ে স্ল্যাবের উপরে কুইজ হবে। আচ্ছা হ্যাঁ বলেন। স্যার একটা কোশ্চেন ছিল একটা ক্যালকুলেশন নিয়ে। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি, একটু জোরে বলেন। স্যার স্টিল ক্যালকুলেশনের ইকুয়েশন 1 এ এস স্মল এর ভ্যালু যখন আমরা 1 বসাইতেছি তখন স্যার ভ্যালুটা আসলে অ্যাকচুয়ালি 0.286 এটা আসতেছে না। এটা তখনই আসবে যখন আপনি ইউনিট গুলাকে ঠিক রাখবেন। ইউনিট মানে হচ্ছে একক, একক গুলাকে কনসিস্টেন্ট রাখতে হবে। অর্থাৎ এখানে আমরা 1 কিসে বসাচ্ছি, আমরা ইঞ্চিতে বসাচ্ছি, আবার টি এর মান হচ্ছে 5.5 বসাচ্ছি ইঞ্চিতে, তাই না? আবার FY দেখেন, FY এই FY টা আমরা বসাবো হচ্ছে 60 KSI,
অর্থাৎ কিলো পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, তাহলে উপরে এম ইউটাকেও সেভাবে বসাইতে হবে। এম ইউ কে বসাতে হবে হচ্ছে কিপস ইনটু ইঞ্চি, এই ইউনিটে কিপস ইনটু ইঞ্চি, অর্থাৎ কিপস ইনটু ফিট যেটা আছে এইটাকে 12 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, এই 6.43 কে অবশ্যই 12 দ্বারা গুণ করতে হবে। জি স্যার, বুঝতে পারছি এখন। ওকে, এটা সবসময় তাই, যদি আমরা ইউনিট গুলোকে কনসিস্টেন্ট না রাখি তাহলে কখনোই সেই মানে আমরা যে মানে ক্যালকুলেটর থেকে যে সংখ্যা পাবো তার কোনো অর্থই থাকবে না। আমাদেরকে অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ করার আগে ইউনিটের দিকে আগে তাকাতে হবে যে ইউনিট গুলো একই রকম আছে কিনা, যদি না থাকে তাকে একই রকম করতে হবে। ওকে, তাহলে আমি ওয়ান ওয়ে স্ল্যাবের লেকচার আমি এখানেই শেষ করছি। এখন আমরা শুরু করব হচ্ছে আমাদের আজকের লেকচার, অর্থাৎ টু ওয়ে স্ল্যাব। আচ্ছা, আমরা কি সবাই দেখতে পাচ্ছি স্ক্রিন? জি স্যার, দেখা যাচ্ছে। তো এখানে আর কি আমি কিছু জিনিস আমি আবার দেখাইছি, আমি এগুলো আর বলছি না। হ্যাঁ, ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে কিছু কিছু জিনিস আমি আবার এখানে রিভিউ করছি। যেমন যদি মোমেন্ট কোএফিসিয়েন্ট ব্যবহার করি তাহলে স্প্যান লেন্থ এল হবে হচ্ছে ক্লিয়ার স্প্যান, এটা আমি আগের ক্লাসেই বলছি। যেহেতু আমরা মোমেন্ট কোএফিসিয়েন্ট ব্যবহার করেছি তাই আমরা এল সমান কি করছি, আমরা ক্লিয়ার স্প্যানকে আমরা ব্যবহার করেছি। ওকে, এখন দেখেন লেকচার 1 এর যে एग्जांपल ছিল সেখানে স্ল্যাবের ছিল দুটো স্প্যান এবং লোড ছিল হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ডব্লিউ, এবং সেক্ষেত্রে আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম পেয়েছিলাম অনেকটা এরকম। 1/24 হচ্ছে এক্সটেরিয়র সাপোর্টে, মিড স্প্যানে 1/14, আর ইন্টেরিয়র সাপোর্টে কত, ইন্টেরিয়র সাপোর্টে হচ্ছে 1/9। তো জাস্ট আমি সবার মানে জাস্ট অনুধাবন করার জন্য আমি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এখানে ড্র করে দিয়েছি আর কি। এখন আমরা শুরু করব টু ওয়ে স্ল্যাব। তার আগে আমরা সবার আগে জানবো যে ওয়ান ওয়ে এবং টু এর মধ্যে বেসিক পার্থক্য আসলে কোথায়। ওয়ান ওয়ে স্ল্যাবে লোড ডিস্ট্রিবিউশন হয় একদিকে, আর টু ওয়ে স্ল্যাবে লোড ডিস্ট্রিবিউশন হয় দুই দিকে। এটা হচ্ছে সবচেয়ে বেসিক পার্থক্য, সবচেয়ে প্রধান পার্থক্য হচ্ছে এটা। ওয়ান ওয়ে স্ল্যাবে শুধুমাত্র মানে শর্ট ডিরেকশন বরাবর লোডগুলো ডিস্ট্রিবিউট হয় বা লোডগুলো স্ল্যাব থেকে বিমে যায়, আর টু ওয়ে স্ল্যাবে দুই দিকেই অর্থাৎ শর্ট ডিরেকশন এবং লং ডিরেকশন দুই দিক বরাবরই লোডগুলো ডিস্ট্রিবিউট হয় বা লোডগুলো স্ল্যাব থেকে বিমের মধ্যে যায়, বিমের দিকে যায়। যেহেতু এখানে এক ডিরেকশনে লোড ডিস্ট্রিবিউট হয় তাহলে আমরা এখানে মেইন স্টিল দিই হচ্ছে একটা ডিরেকশনে, আর যেহেতু টু ওয়ে স্ল্যাবে দুইটা ডিরেকশনে লোড ডিস্ট্রিবিউট হয় তাই আমরা স্টিল দেই হচ্ছে দুই ডিরেকশনে বা বোথ ডিরেকশনস। ওকে, এরপরে হচ্ছে অ্যাসপেক্ট রেশিও। অ্যাসপেক্ট রেশিও মানে দৈর্ঘ্য ডিভাইডেড বাই প্রস্থ। দৈর্ঘ্য মানে হচ্ছে এল বি লং ডিরেকশন আর প্রস্থ হচ্ছে এল এ শর্ট ডিরেকশন। সবাই মাথায় রাখবেন যে আমি আমার এই লেকচারে এ এর মাধ্যমে আমরা প্রকাশ করব হচ্ছে ছোট ডিসটেন্স বা শর্ট ডিরেকশন, আর বি এর মাধ্যমে আমরা প্রকাশ করব হচ্ছে লং ডিসটেন্স বা দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাতকে বলে হচ্ছে অ্যাসপেক্ট রেশিও। অ্যাসপেক্ট রেশিও যখন দুই বা তার থেকে বেশি হয় কোনো একটা স্ল্যাবের, তখন সেই স্ল্যাবকে আমরা ডিজাইন করব ওয়ান ওয়ে স্ল্যাব হিসেবে, আর যদি দুই থেকে কম হয় তাহলে সেই স্ল্যাবকে আমরা ডিজাইন করব টু ওয়ে স্ল্যাব হিসেবে। এটা খুব ভালো মতো মাথায় রাখবেন। এটা হচ্ছে ওয়ান ওয়ে এবং টু ওয়ে স্ল্যাবের প্রধান মানে ক্রাইটেরিয়া আর কি, যে অ্যাসপেক্ট রেশিও দুই বা তার থেকে বেশি হইলে ওয়ান ওয়ে স্ল্যাব, আর যদি দুই থেকে কম হয় তাহলে সেটা টু ওয়ে স্ল্যাব। বুঝতে পারছেন? ওকে, এবং আরেকটা ব্যাপার হচ্ছে ডিফ্লেক্টেড শেপ, অর্থাৎ লোড আসার ফলে স্ল্যাব যখন ডিফ্লেক্ট হয় বা বিকৃত হয় তখন ওয়ান ওয়ে স্ল্যাবে এই শেপটা হচ্ছে সিলিন্ডারের মতো, আর টু ওয়ে স্ল্যাবে হচ্ছে ডিশের মতো। ব্যাপারটা কিরকম, ব্যাপারটা আমি একটু বলি যে ওয়ান ওয়ে স্ল্যাবে যেহেতু লোডটা একদিকে ডিস্ট্রিবিউট হয় তাহলে ডিফ্লেকশনও হবে একদিকে, মানে যেদিকে লোড ডিস্ট্রিবিউট হয় ওই দিকেই ডিফ্লেকশন হবে। আর টু ওয়ে স্ল্যাবে যেহেতু দুই দিকেই লোড ডিস্ট্রিবিউট হবে তাই ডিফ্লেকশনও হবে দুই দিকেই, আর ডিফ্লেকশন দুই দিকে হওয়া মানেই সেই শেপ হবে হচ্ছে ডিশ শেপ বা একটা পাত্রের মতো শেপ ধারণ করবে। আমাদের প্র্যাকটিক্যাল লাইফে প্রত্যেকটা টু ওয়ে স্ল্যাব ওয়ান ওয়ে স্ল্যাবই মানে ডিফ্লেক্টেড হয়, বাট এটা আসলে এত ক্ষুদ্র হয় যে এটা আসলে খালি চোখে দেখা যায় না। ঠিক আছে, এই কারণে আমরা আসলে দেখতে পারি না এটা, বাট প্রত্যেকটা স্ল্যাবই আসলে ডিফ্লেক্টেড হয়। ওকে, তো দেখেন আমি জাস্ট ছোট্ট একটা জিনিস, এটা যদিও মানে না বললেও চলে, জাস্ট আমি আপনাদের বোঝার জন্য আমি দেখাই দিচ্ছি।
সবাই একটু খেয়াল করেন মনোযোগ দিয়ে যে ওয়ান ওয়ে স্ল্যাবের স্টিল ক্যালকুলেশনের সময় ফর্মুলা নাম্বার 1 ছিল হচ্ছে এইটা, অর্থাৎ ফর্মুলা 1 কি ছিল মনে আছে যে as সমান mu ডিভাইডেড বাই phi fy ইনটু d মাইনাস a বাই 2। তো ওই ফর্মুলাটা আসলে এখান থেকে আসছে, আমি ওই ফর্মুলার যে অরিজিন সেটা আমি দেখাচ্ছি। ওই ফর্মুলাটা এখান থেকে আসে, অর্থাৎ mu হচ্ছে ডিজাইন মোমেন্ট বা আলটিমেট মোমেন্ট, phi হচ্ছে স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর, আর এই যে এতটুকু, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখানো আছে, এতটুকুকে আমরা বলি হচ্ছে নমিনাল মোমেন্ট mn। সবার জানা উচিত, অর্থাৎ আলটিমেট মোমেন্ট ইজ ইকুয়াল টু phi ইনটু নমিনাল মোমেন্ট, এবং নমিনাল মোমেন্টটাই হচ্ছে একটা স্ল্যাবের মানে আসল মোমেন্ট ক্যাপাসিটি। এইটাকে আমরা সেফটির জন্য আমরা phi দ্বারা কমাই নিয়ে আমরা যে মোমেন্ট পাই আমরা সেই কম মোমেন্টকে আমরা ডিজাইনে ব্যবহার করি, জাস্ট আমরা যাতে নিরাপদে থাকি তার সেজন্য। এখন এই নমিনাল মোমেন্টটা কিভাবে আসে এটা আমি জাস্ট একবার বলবো যে ASFY এইটা হচ্ছে স্টিলের যে টেনসাইল ফোর্স সেইটা ASFY, অর্থাৎ ফোর্স সমান স্ট্রেস ইনটু এরিয়া ASFY। আর কনক্রিটের ফোর্স আর স্টিলের ফোর্স সবসময় সেম হয়। আমরা সবাই জানি যে আরসিসি তে মানে ভেতরের যে মেকানিজম সেটা হচ্ছে এইটা, স্টিল টেনশন নেয় এবং কনক্রিট নেয় কম্প্রেশন, এবং এই টেনশন এবং কম্প্রেশন যে ফোর্স, এই দুইটা ফোর্স মিলে একটা কাপল বা একটা লিভার আর্ম তৈরি করে, একটা লিভার আর্ম তৈরি করে এদের মাঝখানে, এবং এই লিভার আর্মের মাধ্যমে এরা এক্সটার্নাল বেন্ডিং মোমেন্টকে এরা রেজিস্ট করে। তাহলে দেখেন আমরা সবাই জানি যে মোমেন্ট সমান হচ্ছে ফোর্স ইনটু ডিসটেন্স, ফোর্স ইনটু ডিসটেন্স। তাহলে ফোর্স কোনটা ASFY, আর ডিসটেন্স হচ্ছে এই দুইটার মধ্যে ডিসটেন্স সি এবং টি এর মধ্যে ডিসটেন্স, এটা হচ্ছে d মাইনাস a বাই 2, অর্থাৎ a এর ঠিক মাঝখানে আছে সি, তাই এখান থেকে এইটুকু ডিসটেন্স হচ্ছে ইফেক্টিভ ডেপথ d মাইনাস a বাই 2। তাহলে ফোর্স ইনটু ডিসটেন্স এখান থেকে আমরা পাই হচ্ছে মোমেন্ট, নমিনাল মোমেন্ট, এবং তাকে আবার phi দ্বারা গুণ করার পর আমরা পাই হচ্ছে আলটিমেট মোমেন্ট, এবং এইটা হচ্ছে মেন ফর্মুলা। এখান থেকে কিন্তু ওই স্টিল ক্যালকুলেশনের যে নাম্বার 1 ফর্মুলা এটা এখান থেকে আসছে, ফলে এটা সবার জানা উচিত, তাই আমি একবার দেখালাম। ওকে, তো এখন আমরা দেখবো হচ্ছে কিভাবে একটা 2-ওয়ে স্ল্যাবকে আমরা ডিজাইন করতে পারি, এবং এই জিনিসটা এই ডিজাইনটা শেখা সবার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। সবাই একটু আমরা মনোযোগ দেই। আচ্ছা, এখানে বলা আছে যে একটা পার্কিং গ্যারেজ ডিজাইন করতে হবে, ইজ টু বি ডিজাইনড ইউজিং এ 2-ওয়ে স্ল্যাব supported by 16 ইঞ্চি by 26 ইঞ্চি monolithic beams। দেখেন এখানে মনোলিথিক এই কথার একটা অর্থ আছে, আমি প্রথম ক্লাসে বলছিলাম যে মনোলিথিক অথবা বিল্ট ইন্টিগ্রালি এর অর্থ হচ্ছে স্ল্যাব এবং বিমকে একসঙ্গে কাস্ট করা হয়েছে, তার মানে ওই দুইটা ফিক্সড সাপোর্ট হিসেবে কাজ করে। ওকে ওকে, monolithic beams on the column lines as shown in figure below। লাইভ লোডিং দেওয়া আছে 100 psf, আর ম্যাটেরিয়াল স্ট্রেংথ হচ্ছে FC প্রাইম 4000 psi আর FY হচ্ছে 60000 psi দেওয়া আছে এগুলো। এখন বলা হচ্ছে যে কর্নার প্যানেল এ ডিজাইন করতে হবে। আচ্ছা, আমরা ফিগারটা দেখলেই বুঝতে পারবো, এই যে এইটা হচ্ছে ফিগার, এটা হচ্ছে আমাদের 2-ওয়ে স্ল্যাবের সেই ফিগার। আচ্ছা দেখেন, এটা হচ্ছে অবশ্যই টপ ভিউ, তাই না? এটা আমরা সবাই বুঝতে পারছি, এটা হচ্ছে টপ ভিউ। তাহলে দেখেন এটা হচ্ছে একটা বিল্ডিং এর বিম কলাম লেআউট অ্যাকচুয়ালি। তো চারপাশে যদি বিম থাকে তাহলে মাঝখানে যেটা থাকে এটাই হচ্ছে একটা স্ল্যাব প্যানেল। তাহলে এই একটা প্যানেল হচ্ছে এ, একটা প্যানেল হচ্ছে বি, সি একটা প্যানেল, আবার ডি একটা প্যানেল। আবার এইদিকে কিন্তু স্ল্যাবটা কন্টিনিউয়াস, এইদিকে আরো অন্যান্য প্যানেল আছে, আবার একইভাবে এই ডান দিকেও আরো অন্যান্য প্যানেল আছে, সেটা আমরা এইভাবে চিহ্নিত করেছি। হ্যাঁ বলেন, কেউ কিছু বলবেন? কেউ কিছু বলবেন? হ্যাঁ স্যার। নেটওয়ার্ক সমস্যা। আচ্ছা, তো দেখেন এখানে আমরা ইজিলি বুঝতে পারতেছি যে একটা ডিসটেন্স দেওয়া আছে হচ্ছে 22 ফিট, মানে প্যানেল এ আমাদেরকে ডিজাইন করতে বলছে। দেখেন প্যানেল এর একটা ডাইমেনশন দেওয়া আছে হচ্ছে 22 ফিট সেন্টার টু সেন্টার ডিসটেন্স, আরেকটা দেওয়া আছে কত 24 ফিট। আমরা সহজেই বুঝতে পারতেছি যে 24 ডিভাইডেড বাই 22 অর্থাৎ দৈর্ঘ্য ডিভাইডেড বাই প্রস্থ বা অ্যাসপেক্ট রেশিও, এটা অবশ্যই এখানে 2 থেকে কম হবে।
24/22 এটা ভাগ করলে কত হয় 1 পয়েন্ট সামথিং, অবশ্যই 2 থেকে কম হয়। এবং সে কারণে অবশ্যই এই প্রত্যেকটা প্যানেল এক একটা 2 ওয়ে স্ল্যাব, কারণ প্রত্যেকটা প্যানেলের ডাইমেনশন সেম। তাহলে প্রত্যেকটা প্যানেল কিন্তু এক একটা 2 ওয়ে স্ল্যাব, এটা আমরা এখান থেকে সহজেই বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে দেখেন বিমের যে ডাইমেনশন, বিমের ডাইমেনশন এখানে কত দেওয়া আছে 16/26, তাই না? সবাই মাথায় রাখবেন প্রথম সংখ্যা হচ্ছে বিমের উইথ আর পরবর্তী সংখ্যা হচ্ছে বিমের ডেপথ। তাহলে আমরা উপর থেকে যদি দেখি আমরা তো শুধুমাত্র বিমের উইথ দেখতে পাবো, তাই না? আমরা তো ডেপথ দেখতে পাবো না, রাইট? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন আমাদেরকে ডিজাইন করতে হবে হচ্ছে এই স্ল্যাবের প্যানেল, এই যে প্যানেল এ। তাহলে আমরা ডিজাইন শুরু করি। এবং জাস্ট একটু বলে রাখি আমি যে 2 ওয়ে স্ল্যাব সবসময় কোএফিসিয়েন্ট ব্যবহার করে ডিজাইন করা হয়। আর যখনই আমরা কোএফিসিয়েন্ট ব্যবহার করে ডিজাইন করি বা মোমেন্ট কোএফিসিয়েন্ট ব্যবহার করি আমরা, তখনই হচ্ছে ওই ডিজাইন মেথডটা হয় ইউএসডি। অ্যাকচুয়ালি 2 ওয়ে স্ল্যাবকে মানে ডাব্লিউএসডি মেথডে আসলে ডিজাইন করা যায় না। এই 2 ওয়ে স্ল্যাবকে অবশ্যই শুধুমাত্র ইউএসডি মেথডেই ডিজাইন করা যায়। আচ্ছা, আচ্ছা আমি একটু বলি, এইগুলো কিন্তু কারোর তোলার দরকার নেই, আমি লেকচারও দিয়ে দিব। আবার আমি যে লেকচারের যে ভিডিও রেকর্ডিং আমি তার ইউটিউবে আপলোড করে সেই লিঙ্কও আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিব। সবাই একটু মনোযোগ দিয়ে জিনিসটা একটু বুঝতে পারলেই হবে, সমস্যা নেই। ওকে, তাহলে এখন দেখেন প্রথমে আমরা বের করব ক্লিয়ার স্প্যান, কারণ আমরা জানি যে যদি কোএফিসিয়েন্ট ব্যবহার করি আমরা তাহলে অবশ্যই ক্লিয়ার স্প্যান আমাদেরকে ব্যবহার করতে হবে। ক্লিয়ার স্প্যান মানে সাপোর্ট থেকে সাপোর্টের ভিতরের ডিসটেন্স। তাহলে যেহেতু সেন্টার টু সেন্টার ডিসটেন্স দেওয়া আছে 22 ইঞ্চি এবং আমরা জানি যে বিমের উইথ হচ্ছে 16 ইঞ্চি, তাহলে আমরা সেন্টার টু সেন্টার ডিসটেন্স থেকে আমরা 16 ইঞ্চি বাদ দিলেই, অর্থাৎ এদিকে অর্ধেক আর এদিকে অর্ধেক 16 ইঞ্চি বাদ দিলেই আমরা পেয়ে যাব ক্লিয়ার স্প্যান। এই একইভাবে আমরা এল এ বের করলাম এত ফিট এবং এল বি বের করলাম হচ্ছে এত ফিট। জাস্ট আমরা বিমের উইথকে আমরা বাদ দিয়েছি এবং এখান থেকে আমরা বের করলাম প্যানেল রেশিও। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। প্যানেল রেশিও আমরা একটু পরে এর ব্যবহার দেখতে পাবো। প্যানেল রেশিও হচ্ছে প্রস্থ ডিভাইডেড বাই দৈর্ঘ্য। জিনিসটা একটু উল্টা, প্যানেল রেশিও হচ্ছে প্রস্থ ডিভাইডেড বাই দৈর্ঘ্য এবং আমরা পাইলাম হচ্ছে 0.91। সবাই চেষ্টা করবেন যে 0.91 মানে 2 সংখ্যার মধ্যেই রাখতে। যদি 0.91 এর পর যদি 8 বা 7 থাকে তাহলে 0.92 বানাই দিবেন। এইটা দশমিকের পর বেশি সংখ্যা রাখার দরকার নেই, তাহলে ক্যালকুলেশন করতে সমস্যা হয়। আচ্ছা, তাহলে আমরা ক্লিয়ার স্প্যান বের করলাম, প্যানেল রেশিও বের করলাম। এরপরে আমরা প্রথম স্টেপ হচ্ছে আমরা স্ল্যাবের থিকনেস বের করব। 1 ওয়ে স্ল্যাবের মতো এখানে আসলে অত ঝামেলা করার দরকার নেই। এখানে স্ল্যাবের থিকনেসের ফর্মুলা হচ্ছে কনস্ট্যান্ট পেরিমিটার বাই 180, যেখানে পেরিমিটার মানে হচ্ছে ওই স্ল্যাবের পরিসীমা বা ওই প্যানেলের পরিসীমা। আচ্ছা, কেউ বুঝতে না পারলে কথা বলেন, হ্যাঁ? আচ্ছা দেখেন, পরিসীমা মানে হচ্ছে এই পরিসীমাটা একটু আবার হ্যাঁ, এই পরিসীমা হচ্ছে যে এই স্ল্যাবের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যের যোগফল। এই বাহু প্লাস এই বাহু প্লাস এই বাহু প্লাস এই বাহু, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যের যোগফল। বা আমরা এটাকে এভাবে বলতে পারি 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা সেইটা বসাই দিলাম 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এবং যেহেতু ফিটে আছে আমরা এটাকে 12 দিয়ে গুণ করে ইঞ্চিতে নিলাম এবং 180 দ্বারা ভাগ করলাম। 180 হচ্ছে কনস্ট্যান্ট। আমরা স্ল্যাবের থিকনেস পাইলাম 5.678 ইঞ্চি এবং এটাকে আমরা অবশ্যই রাউন্ড আপ করব। থিকনেসকে আমরা রাউন্ড আপ করব এবং স্পেসিংকে আমরা রাউন্ড ডাউন করব। এবং আমি আগের ক্লাসে বলছিলাম যে স্ল্যাবের থিকনেসকে আমরা পরবর্তী 0.5 ইঞ্চিতে রাউন্ড আপ করব। তাহলে পরবর্তী 0.5 ইঞ্চি মানে কত? অবশ্যই 6 ইঞ্চি। তাহলে আমরা আমাদের স্ল্যাবের প্যানেলের থিকনেস কত পাইলাম? প্যানেল এ এর থিকনেস আমরা পাইলাম 6 ইঞ্চি। এরপরে আমরা সেম ভাবে লোড ক্যালকুলেশন করব, ডেড লোড, লাইভ লোড। এটা দেখানোর কিছু নাই, আমি আগের ক্লাসে ব্যাখ্যা করেছি। এবং টোটাল লোড বের করলাম 250 পিএসএফ। এখন যে মোস্ট ইম্পর্টেন্টলি আমাদেরকে বুঝতে হবে হচ্ছে 2 ওয়ে স্ল্যাবের মোমেন্ট ক্যালকুলেশন, এবং এইটাই সবচাইতে গুরুত্বপূর্ণ। এটা বুঝতে পারলেই 2 ওয়ে স্ল্যাব আপনারা বুঝতে পারবেন। মোমেন্ট ক্যালকুলেশনে আমরা এখানে দুইটা ডিরেকশন বরাবর মোমেন্ট নিব, কারণ আমি আগেই বলছি যে 2 ওয়ে স্ল্যাবে লোড ডিস্ট্রিবিউশন হয় 2 ডিরেকশনে, তাই এখানে মোমেন্ট থাকবেও 2 ডিরেকশনে। তার আগে আমি একটা পিডিএফ সবাইকে দেখাবো, পিডিএফটা সবাই একটু খেয়াল করবেন।
এখানে একটা পিডিএফ মনে হয় আমরা দেখতে পাচ্ছি, আমি এই পিডিএফটা দিয়ে দিব, সমস্যা নাই। এই পিডিএফ এ অনেক কিছু আছে, এগুলো আমাদের দেখার কোনো প্রয়োজন নাই। আমরা শুধুমাত্র দেখবো হচ্ছে এই পিডিএফ এ যে মানে মোমেন্ট যে কোএফিসিয়েন্ট গুলো দেওয়া আছে টেবিলের মাধ্যমে, সেইগুলো আমরা দেখবো। পিডিএফ এর একদম লাস্টের দিকে 3টা টেবিল আছে, এই 3টা টেবিল আমরা দেখবো। এই যে প্রথম টেবিল হচ্ছে এইটা, আমরা কি টেবিলগুলো দেখতে পাচ্ছি সবাই? জি স্যার। এই যে এইটা হচ্ছে প্রথম টেবিল, এই টেবিলটা হচ্ছে নেগেটিভ মোমেন্টের জন্য। আচ্ছা, দ্বিতীয় টেবিলটা হচ্ছে ডেড লোড পজিটিভ মোমেন্টের জন্য, অর্থাৎ ডেড লোডের কারণে যে পজিটিভ মোমেন্ট তৈরি হয় তার জন্য হচ্ছে সেকেন্ড টেবিল। আর একদম 3 নম্বরে যে টেবিলটা আছে এটা হচ্ছে লাইভ লোড পজিটিভ মোমেন্টের জন্য। তো আমরা এক এক করে এগুলোকে ব্যাখ্যা করব। আমি প্রথম টেবিলে আগে যাই। প্রথম টেবিলটা আমি কিসের জন্য বললাম? নেগেটিভ মোমেন্টের জন্য। টেবিলের ক্যাপশন দেওয়া থাকবে যে কোএফিসিয়েন্ট ফর নেগেটিভ মোমেন্ট ইন স্ল্যাব, কোএফিসিয়েন্ট ফর নেগেটিভ মোমেন্ট ইন স্ল্যাব। ওয়ান ওয়ে স্ল্যাবে আমরা কোএফিসিয়েন্ট বের করছিলাম একটা ফিগার থেকে, আর এখন আমরা কোএফিসিয়েন্ট বের করব এই টেবিল থেকে। এখানে অনেক কোএফিসিয়েন্ট আছে, এখান থেকে আমাদেরকে আমাদের স্ল্যাবের জন্য যেটা উপযুক্ত সেটা বের করতে হবে। দেখেন আমাদের স্ল্যাব হচ্ছে কেস 4। ও আচ্ছা, আমি একটু পরে আসি, আগে আমি বলি যে এই কেসগুলো আসলে কি। একটু আমরা সবাই খেয়াল করি, জুম করে দেখাচ্ছি। দেখেন এখানে 9টা কেস আছে, ঠিক আছে? এক একটা কেস হচ্ছে এক এক রকম। যেমন যদি কোনো কেসের এই পাশে খাঁজ কাটা থাকে, এই যে এখানে খাঁজ কাটা আছে, খাঁজ কাটা মানে হচ্ছে এর এই পাশে অন্যান্য প্যানেল আছে আরো, অর্থাৎ এটা হচ্ছে কন্টিনিউয়াস। খাঁজ কাটা মানে হচ্ছে কন্টিনিউয়াস প্রান্ত, অর্থাৎ এর এই পাশে অন্যান্য প্যানেল আরো আছে, একটা বা একাধিক, যাই হোক। আর যদি খাঁজ কাটা না থাকে তাহলে হচ্ছে ডিসকন্টিনিউয়াস প্রান্ত। একটা হচ্ছে কন্টিনিউয়াস, তার মানে যে সাইডের অন্যদিকে আরো প্যানেল আছে সেই সাইডকে আমরা বলি কন্টিনিউয়াস। আর যে সাইডের অন্যদিকে আর কোনো প্যানেল নাই সেটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস। তাহলে দেখেন কেস 1 হচ্ছে 4টা প্রান্তই কন্টিনিউয়াস, সরি ডিসকন্টিনিউয়াস। কেস 1 এর 4টা প্রান্তই হচ্ছে ডিসকন্টিনিউয়াস, কারণ কোনো দিকেই কোনো খাঁজ কাটা নাই, এই যে হ্যাশ দেওয়া এটা নাই। কেস 2 তে হচ্ছে উল্টা, দেখেন প্রত্যেকটা প্রান্তে হ্যাশ দেওয়া আছে বা খাঁজ কাটা আছে, তার মানে কি কেস 2 হচ্ছে কি প্রত্যেকটা প্রান্ত কন্টিনিউয়াস। ফর অ্যান এক্সাম্পল, যদি আমি উদাহরণ দিতে যাই তাহলে আমি আমাদের যে অঙ্ক আছে আমি এইটাকে উদাহরণ দিব। দেখেন প্যানেল সি যদি বলি, আমি প্যানেল সি এর দেখেন এই পাশে অন্যান্য প্যানেল আছে, আবার এই যে এই বাহু এইটাও কন্টিনিউয়াস কারণ এইদিকে আরো প্যানেল আছে, আবার এই বাহুটাও কন্টিনিউয়াস কারণ এইদিকে প্যানেল আছে, আবার একইভাবে এইটাও কন্টিনিউয়াস কারণ এইদিকে প্যানেল আছে বা অন্যান্য স্ল্যাব আছে। তাহলে এই প্যানেল সিটা কেমন? প্যানেল সিটা কোন কেসের মধ্যে পড়ে? অবশ্যই কেস 2, তাই না? আমরা কি বুঝতে পারতেছি ব্যাপারটা? বোথ ইন কন্টিনিউয়াস। জি স্যার। মানে সব দিকেই কন্টিনিউয়াস আর কি। আচ্ছা, কেস 3 হচ্ছে একইভাবে, কেস 3 হচ্ছে দুইটা শর্ট ডিরেকশন কন্টিনিউয়াস। কেস 4 হচ্ছে একটা শর্ট ডিরেকশন কন্টিনিউয়াস, একটা লং ডিরেকশন কন্টিনিউয়াস। কেস 5 হচ্ছে দুইটা লং ডিরেকশন কন্টিনিউয়াস আর দুইটা শর্ট ডিরেকশন ডিসকন্টিনিউয়াস। কেস 6 হচ্ছে শুধুমাত্র একটা ডিরেকশন কন্টিনিউয়াস, অর্থাৎ একটা লং ডিরেকশন কন্টিনিউয়াস। কেস 7 হচ্ছে একটা শর্ট ডিরেকশন কন্টিনিউয়াস। কেস 8 হচ্ছে 3টা ডিরেকশন কন্টিনিউয়াস, অর্থাৎ একটা লং ডিরেকশন বাদে বাকি 3টাই কন্টিনিউয়াস। আর কেস 9 হচ্ছে একটা শর্ট ডিরেকশন বাদে বাকি 3টা ডিরেকশনই কন্টিনিউয়াস। এখন আমাদের স্ল্যাবটা যদি আমরা একবার দেখি, দেখেন আমাদের কোশ্চেনে যে স্ল্যাবটা ডিজাইন করতে বলা হয়েছে প্যানেল এ, প্যানেল এ এর এইটা হচ্ছে শর্ট ডিরেকশন 22 ফিট কারণ এটা ছোট, আর এটা হচ্ছে লং ডিরেকশন। এখানে দেখেন একটা লং ডিরেকশন কিন্তু কন্টিনিউয়াস কারণ এই যে এই লং ডিরেকশনের এই পাশে অন্যান্য প্যানেল আছে আরো, আবার একটা শর্ট ডিরেকশনও কন্টিনিউয়াস। তাহলে একটা শর্ট ডিরেকশন কন্টিনিউয়াস, একটা লং ডিরেকশন কন্টিনিউয়াস। তাহলে কোন কেস বলেন তো এখন? অবশ্যই কেস 4, কারণ কেস 4 এও হচ্ছে কি সেম, একটা শর্ট ডিরেকশন কন্টিনিউয়াস আর একটা লং ডিরেকশন কন্টিনিউয়াস। তাহলে আমাদের জন্য কোন কলামটা হবে? অবশ্যই কেস 4 হবে। আচ্ছা, এখন আমরা ঠিক করব হচ্ছে রেশিও। রেশিও মানে হচ্ছে প্যানেল রেশিও, এম ছোট হচ্ছে এম। এম হচ্ছে এ ডিভাইডেড বাই বি। এ বা হচ্ছে এল এ, আমরা একটা বললেই হয়। এখানে বলছে এ আর বি, আর আমরা বলেছি হচ্ছে এল এ আর এল বি। তাহলে আমাদের প্যানেল রেশিও কত? 0.91, তাই না? ওকে, তাহলে 0.9 এর জন্য আমরা একটা কোএফিসিয়েন্ট বের করব এবং 0.95 এর জন্য একটা কোএফিসিয়েন্ট আমরা বের করব।
এবং তারপর ওই দুইটাকে ইন্টারপোলেশনের মাধ্যমে আমরা 0.91 এর জন্য আমরা আমাদের কোএফিসিয়েন্টটা পেয়ে যাব। ঠিক আছে, একটা উদাহরণ দিলে এটা বুঝতে পারবেন। তো আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। তার মানে আমরা মোমেন্ট ক্যালকুলেশন আমরা শুরু করছি। প্রথমে আমরা ক্যালকুলেশন করব হচ্ছে নেগেটিভ মোমেন্ট এট কন্টিনিউয়াস এজেস। আমরা প্রথমে কন্টিনিউয়াস প্রান্তের নেগেটিভ মোমেন্ট ক্যালকুলেশন করব। ডিসকন্টিনিউয়াস প্রান্তের নেগেটিভ মোমেন্ট আলাদা, ওটা আমরা পরে দেখব। তাহলে আমরা দেখি na নেগেটিভ ইজ ইকুয়াল টু ca নেগেটিভ, c মানে কোএফিসিয়েন্টটা c, আর ইনটু w ইনটু li স্কয়ার, অর্থাৎ সেম ফর্মুলা। আমি আগের ক্লাসে বলছিলাম, আমি আবার বলি, মোমেন্ট ইজ ইকুয়াল টু কোএফিসিয়েন্ট ইনটু টোটাল লোড ইনটু স্প্যান লেন্থ স্কয়ার। বুঝতে পারছেন? এটা সেম ফর্মুলা, মোমেন্ট ইজ ইকুয়াল টু মোমেন্ট কোএফিসিয়েন্ট ইনটু লোড ইনটু স্প্যানের স্কয়ার। এই ফর্মুলা আমরা আগের ক্লাসেও ব্যবহার করেছি। তাহলে এখন আমরা টোটাল লোড জানি 250, আর স্প্যান লেন্থ কত? স্প্যান লেন্থ হচ্ছে 20.67। কারণ কি? কারণ আমরা হচ্ছে শর্ট ডিরেকশন বরাবর মোমেন্ট ক্যালকুলেশন করছি। জিনিসটা একটু বুঝেন, এখানে মোমেন্ট দুই ডিরেকশনে আসবে, শর্ট এবং লং। আমরা যেহেতু শর্ট ডিরেকশন বরাবর ক্যালকুলেশন করছি, তাই এই মোমেন্টকে আমরা কত দিলাম, আমরা স্প্যান লেন্থে কত দিলাম? 20.67। ঠিক আছে, ওকে। এখন আপনারা একটু টেবিল দেখে মানে বের করার চেষ্টা করেন বা বোঝার চেষ্টা করেন যে CA নেগেটিভ কত হবে। আমি টেবিলটা দেখাই। CA নেগেটিভ, স্যার এটা কোন প্যানেলের জন্য? প্যানেল এ না সি? এই দেখেন 0.95 এর জন্য CA নেগেটিভ, এই যে এটা হচ্ছে CA নেগেটিভ, এইটা হচ্ছে CB নেগেটিভ। 0.95 এর জন্য আমাদের CA নেগেটিভ হচ্ছে 0.055, আর 0.9 এর জন্য CA নেগেটিভ হচ্ছে 0.06, তাই না? তাহলে এখন আপনারা ইজিলি বুঝতে পারতেছেন যে এখানেও ডিফারেন্স হচ্ছে 5 ঘর, 0.05 ডিফারেন্স, আর এখানেও ডিফারেন্স হচ্ছে 5 ঘর, 0.005। তো তাহলে আমরা 0.91 এর জন্য কত বলতে পারি? অর্থাৎ দেখেন 0.9 এর জন্য হচ্ছে 0.06, তাহলে 0.91 এর জন্য এক ঘর কি হবে? কমবে, কারণ এখান থেকে এইদিকে গেলে এটা হচ্ছে কমতে থাকে। 59 হবে স্যার, এটা 59 হবে স্যার। কমতে থাকে, যেহেতু কমতে থাকে তাহলে এক ঘর কমবে। 0.59 কখনোই হবে না, এটা হবে হচ্ছে 0.059। 0.059, দশমিকের পর একটা জিরো আসবে, 059। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম 0.055, 0.056, 057, 058, 59, তারপর হচ্ছে 0.06। জিনিসটা এইভাবে আসে আর কি। তাহলে আমাদের কোএফিসিয়েন্ট কত হবে? 0.059। এটা আমরা কিন্তু মুখে মুখে করে ফেলতে পারছি। এমন অনেক ইন্টারপোলেশন থাকবে আমরা মুখে মুখে করতে পারবো না, সেক্ষেত্রে আমরা ইন্টারপোলেশনের সাহায্য নিব, সেটা আমি একটু পরে দেখাবো। ঠিক আছে, তাহলে আমাদের ক্ষেত্রে আমরা কোএফিসিয়েন্ট কত পাইলাম? CA নেগেটিভ কত পাইলাম? 0.059। সেটা আমরা বসাই দিয়ে আমরা মোমেন্টের মানটা বের করলাম, এবং 12 দিয়ে আমরা কেন গুণ করলাম? কারণ আমরা পাউন্ড ইঞ্চিতে লিখতে চাই মোমেন্টটা, তাই। কারণ এখানে হচ্ছে এইটা হচ্ছে PSF, পাউন্ড পার স্কয়ার ফিট, আর এইটা হচ্ছে ফিট স্কয়ার, অর্থাৎ সবকিছু ফিটে আছে, সেই কারণে পাউন্ড ইনটু ফিটে আসতো। জাস্ট আমরা 12 দিয়ে গুণ করে আমরা পাউন্ড ইনটু ইঞ্চিতে আনলাম। দেখা যাচ্ছে না স্যার। আচ্ছা, আমি দেখাচ্ছি। দেখেন এখানে 250 হচ্ছে PSF, মানে পাউন্ড আর ফিটে আছে, আর 20 হচ্ছে ফিট। তার মানে যদি আমরা গুণ করতাম তাহলে পাউন্ড ইনটু ফিটে আসতো, বা সেটাকে আমরা 12 দিয়ে গুণ করে পাউন্ড ইনটু ইঞ্চিতে আনলাম। ঠিক আছে, এছাড়া আর কিছুই না। তো ইঞ্চি এটা মানে 12 দিয়ে গুণ না করলেও হবে, সমস্যা নেই। আচ্ছা, এখন আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আমরা MB নেগেটিভ এখন বের করব, অর্থাৎ লং ডিরেকশন বরাবর আমরা মোমেন্ট বের করব। সবাই একটু এই CB নেগেটিভ এটা একটু মানে এই গ্রাফ থেকে একটু বোঝার চেষ্টা করেন। ঠিক আছে, CB নেগেটিভ কত হবে আমাদের? আমাদের CB নেগেটিভ কত হবে এটা এখান থেকে একটু দেখার চেষ্টা করেন। ঠিক আছে, জাস্ট আমরা মানে 2 থেকে 3 মিনিটের একটু ব্রেক নিব। আমার ল্যাপটপে মানে একদমই চার্জ নাই, আমি জাস্ট একটু মানে চার্জারটা খুঁজে এনে আমি চার্জ দিব। ঠিক আছে, ততক্ষণ আপনারা CB নেগেটিভটা একটু এটা দেখেন, বুঝতে পারেন কিনা। জি স্যার, বুঝতে পারছি। তাহলে আমরা আমাদের যে মোমেন্ট কোএফিসিয়েন্ট CB নেগেটিভ এটা আমরা বসাই দিলাম, এবং আমরা কি করলাম? আমরা মোমেন্টের মানটা পেয়ে গেলাম। এবং দেখেন এখানে কিন্তু আমরা স্প্যানটা বসাইছি কি 22.67, অর্থাৎ
লং ডিরেকশন যেটা আমরা সেটা বসাইছি, কারণ আমরা লং ডিরেকশন বরাবর মোমেন্ট বের করছি। ওকে, এরপর আমরা যাচ্ছি পজিটিভ মোমেন্ট। এখন আমরা বের করবো হচ্ছে পজিটিভ মোমেন্ট, অথবা অন্য কথায় বলতে গেলে মিড স্প্যানের মোমেন্ট। এখন পজিটিভ মোমেন্ট দুই রকম হয়, একটা হচ্ছে এম এ পজিটিভ অর্থাৎ শর্ট ডিরেকশন বরাবর পজিটিভ মোমেন্ট, এবং আরেকটা হচ্ছে এম বি পজিটিভ অর্থাৎ লং ডিরেকশন বরাবর পজিটিভ মোমেন্ট। তাহলে আগে আমরা বের করবো হচ্ছে এম এ পজিটিভ, ঠিক আছে, এম এ পজিটিভ। এবং এম এ পজিটিভ দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে এম এ পজিটিভ ফর ডেড লোড, আরেকটা হচ্ছে এম এ পজিটিভ ফর লাইভ লোড। ক্লিয়ার? ডেড লোডের জন্য একটা পজিটিভ মোমেন্ট আসবে এবং লাইভ লোডের জন্য আরেকটা পজিটিভ মোমেন্ট আসবে। তাহলে এম এ পজিটিভ ডেড লোড সমান সমান সেম ভাবে সি এ পজিটিভ ডেড লোড ইনটু এল এ স্কয়ার, অর্থাৎ এইখানে যেহেতু ডেড লোডের জন্য বের করতেছি, তাহলে এখানে কিন্তু টোটাল লোড গুণ হবে না, এখানে গুণ হবে কত? ডেড লোড। আচ্ছা, এখন সি এ পজিটিভ ডেড লোড অর্থাৎ ডেড লোডের জন্য মোমেন্ট কোএফিসিয়েন্ট কত হবে, বা সি এ পজিটিভ, এটা আমরা কিভাবে বের করব? এটা আমরা বের করব ওই একই টেবিল থেকে, মানে পরবর্তী টেবিল থেকে আর কি। আমরা পরবর্তী টেবিলে যাচ্ছি। এই টেবিলের ক্যাপশন বা এই টেবিলের টাইটেল হচ্ছে কোএফিসিয়েন্ট ফর ডেড লোড পজিটিভ মোমেন্ট, কোএফিসিয়েন্ট ফর ডেড লোড পজিটিভ মোমেন্ট। তাহলে 0.95 এর জন্য CADL দেখা যাচ্ছে এখানে, CADL মানে CA ডেড লোড। আমরা অঙ্কে কি বলতেছি? আমরা অঙ্কে বলতেছি হচ্ছে CA পজিটিভ ডেড লোড, এইটাও যা, আবার CADL ও তাই, জাস্ট ওরা পজিটিভ কথাটা দেখে, মানে ওরা দেখায় নাই আর কি, দ্যাটস ইট। তাহলে CADL কত হবে দেখেন, 0.95 এর জন্য হচ্ছে 0.03, আর 0.9 এর জন্য CADL কত? 0.033। তাহলে আমাদের ভ্যালু কি এই দুইটার মাঝখানে, অর্থাৎ 0.91। তাহলে এখন কি আপনারা মুখে মুখে বের করতে পারবেন? এখানে ডিফারেন্স মাত্র 3 ঘর, 0.031, 032, 033, 3 ঘর ডিফারেন্স, তাই না? তাহলে আমাদের এখন ইন্টারপোলেশন করতে হবে, রাইট? আমি ইন্টারপোলেশন মানে আপনাদের করতে পারার কথা বা করতে পারা উচিত, তারপরও আমি দেখাই দিচ্ছি আর কি। আমি একবারই দেখাবো যে আমরা ইন্টারপোলেশন থেকে আমরা কিভাবে 0.0324 এই মানটা আমরা কিভাবে পাই, আমি একবার দেখাবো। দেখেন, ডিটারমিনেশন অফ CA পজিটিভ ডেড লোড বাই লিনিয়ার ইন্টারপোলেশন। আচ্ছা, 0.95 এর জন্য আমরা পাইলাম কত? 0.03, আমরা এইমাত্র দেখলাম। আবার 0.9 এর জন্য আমরা কত পাইলাম? 0.033 আমরা দেখলাম। এটা ইন্টারপোলেশনটা আমরা এভাবে করব যে এই দিকে কতটুকু ডিফারেন্সের জন্য এই দিকে ডিফারেন্স কতটুকু হচ্ছে সেটা, অর্থাৎ এই দিকে অর্থাৎ m এর মান 0.95 আর 0.9 অর্থাৎ কত? 0.05। m এর মান 0.05 ডিফারেন্সের জন্য এই কোএফিসিয়েন্টের মানে ডিফারেন্স হয় কত? 0.003, অর্থাৎ এইটা মাইনাস এইটা, ঠিক আছে? তাহলে একের জন্য ডিফারেন্স হয় কতটুকু, আর হচ্ছে আমাদের যে ডিফারেন্সটা লাগবে অর্থাৎ 0.91 মাইনাস 0.9, তার জন্য ডিফারেন্স হয় কতটুকু, এই ডিফারেন্সটা আমরা আগে বের করব। স্যার আমরা ঐকিক নিয়ম ইউজ করেছি স্যার, এবং একদম সিম্পল ঐকিক নিয়ম আমরা ব্যবহার করেছি এখানে, ঠিক আছে? আমরা ঐকিক নিয়মের মাধ্যমে আমরা বের করেছি যে যদি প্যানেল রেশিওতে ডিফারেন্স মাত্র 0.01 হয়, তাহলে কোএফিসিয়েন্টের মানে কতটুকু ডিফারেন্স হবে, এটা আমরা বের করেছি। তাহলে কোএফিসিয়েন্টের মান বের করতে হলে জাস্ট এই ডিফারেন্সটা আমরা যোগ বা বিয়োগ করলে আমরা পেয়ে যাব। স্যার 0.91 আর 0.9 এটা কি কনস্ট্যান্ট ধরে নেব নাকি? না, কখনোই না। 0.91 হচ্ছে আমাদের প্যানেল রেশিও, আমাদের প্যানেল রেশিও, যার জন্য আমাদের বের করতে হবে। আর 0.9 হচ্ছে টেবিলে দেওয়া আছে 0.9, বা 0.9 এর জন্য আমরা সরাসরি ভ্যালু পাচ্ছি, তাই 0.9। এখন আপনাদের মধ্যে কেউ যদি চান যে 0.91 এর সঙ্গে মানে ব্যবহার করবেন হচ্ছে 0.95, তাও করতে পারেন। আমি এখানে হিসাব করছি 0.90 সাপেক্ষে, 0.9 আর 90 তো একই, তাই না? আর আপনারা চাইলে কেউ 0.95 এর সাপেক্ষেও হিসাব করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখন আমরা কি দেখতে পাচ্ছি দেখেন, 0.9 থেকে 0.95 এর দিকে গেলে, এদিক থেকে এদিকে গেলে কোএফিসিয়েন্টের মান বাড়ে না কমে? অবশ্যই কমে, তাই না? দেখতেই পাচ্ছি এটা কোএফিসিয়েন্টের মানটা কমতেছে।
এখন যেহেতু কোএফিসিয়েন্টের মান কমতেছে, তাহলে আমরা 0.9 এর জন্য যে মান, তার থেকে আমরা এই ডিফারেন্সটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট। 0.9 এর জন্য কত? 0.033। এখান থেকে আমরা বিয়োগ করব কোনটা? এই যে এই ডিফারেন্সটা আমরা বিয়োগ করব, তাহলে আমরা আমাদের কোএফিসিয়েন্ট পেয়ে যাব। বলা বাহুল্য যে যদি এখানে বাড়তো, তাহলে 0.03 না থেকে এখানে আছে হচ্ছে 0.037। যদি বাড়তো তাহলে আমরা কি করতাম? তাহলে এই ডিফারেন্সটা আমরা যোগ করতাম। দ্যাটস ইট। তাহলে আমরা আগে ঐকিক নিয়মের মাধ্যমে আমরা ডিফারেন্সটা আগে বের করব, ডিফারেন্স কত হয়, এবং সেই ডিফারেন্সটাকে আমরা অবজার্ভ করব যে বাড়ে না কমে। যদি বাড়ে তাহলে সেই ডিফারেন্সকে আমরা যোগ করব, যদি কোএফিসিয়েন্টের মান কমে তাহলে আমরা সেই ডিফারেন্সকে বিয়োগ করব। আমি আবার বলি, যদি কেউ 0.95 এর সাপেক্ষে হিসাব করতেন, তাহলে কিন্তু তাকে যে ডিফারেন্সটা তিনি পাইতেন, তাকে সেই ডিফারেন্সের সঙ্গে কিন্তু যোগ করতে হইতো। কারণ 0.95 এর দিকে 0.9 এর দিকে আসতে গেলে, মানে 0.95 থেকে 0.9 এর দিকে আসতে গেলে কি হয়? কোএফিসিয়েন্টের মান কিন্তু বাড়ে, তাই না? এই যে এখানে বাড়ছে, তাহলে তখন কিন্তু আমরা ডিফারেন্সটা যোগ করতাম। যেহেতু এখন আমাদের মানটা কমছে এখান থেকে এদিকে গেলে, তাই আমরা মানটাকে বিয়োগ করলাম। আমি আশা করি সবাই এই লিনিয়ার ইন্টারপোলেশন বুঝতে পারছেন। তাহলে আমরা আমাদের CADL পেয়ে গেলাম হচ্ছে 0.0324। আচ্ছা, তাহলে ওকে, তাহলে দেখেন আমরা কোএফিসিয়েন্টের মান বসালাম, লোড বসালাম এবং স্প্যান বসালাম, এবং আমরা পেয়ে গেলাম হচ্ছে মোমেন্ট। এবং একইভাবে আমরা দেখেন MA পজিটিভ ফর লাইভ লোড, লাইভ লোডের জন্য আমরা MA পজিটিভ একইভাবে আমরা বের করব। এখানে পার্থক্য কি হবে? দেখেন স্টুডেন্টস, সবাই একটু খেয়াল করেন, এখানে হচ্ছে লাইভ লোডের মানটা বসাইতে হবে 160, আর হচ্ছে এখানে কি হবে? এখানে কোএফিসিয়েন্টটা একটু আলাদা হবে। এখন এই কোএফিসিয়েন্ট আমরা কোথা থেকে পাবো? আমরা কোএফিসিয়েন্ট পাবো ওই সেম টেবিল থেকে। আচ্ছা দেখেন, আমরা এই টেবিল থেকে আমরা কোএফিসিয়েন্ট পাবো, অর্থাৎ লাস্টের টেবিল। হ্যাঁ, এই লাস্টের টেবিলের ক্যাপশন হচ্ছে যে টেবিল ফর লাইভ লোড পজিটিভ মোমেন্ট, লাইভ লোড পজিটিভ মোমেন্ট। তাহলে এখান থেকে 0.95 এর জন্য আমাদের কোএফিসিয়েন্ট হচ্ছে 0.035, আমরা এখানে দেখতে পাচ্ছি। কেস 4 এর জন্য 0.035, এবং 0.9 এর জন্য এবং কেস 4 এর জন্য আমাদের কোএফিসিয়েন্ট হচ্ছে 0.039। এই দুটোর মধ্যে আমরা একইভাবে ইন্টারপোলেশন করে আমরা মান বের করব। আমি এই ইন্টারপোলেশন আর দেখাবো না। তো ইন্টারপোলেশন করে আমরা মান বের করবেন। সবাই এই মানটা অবশ্যই মিলাই নেবেন। এই মানটা আসবে হচ্ছে 0.0382। এই মানটা অবশ্যই সবাই মিলাই নেবেন লেকচারের পরে। তাহলে আমরা পেয়ে গেলাম, এবং লাইভ ডেড লোড এবং লাইভ লোডের জন্য আমরা মোমেন্টকে যোগ করলাম। আমরা যোগ করে পেয়ে গেলাম কত? টোটাল MA পজিটিভ। এটা আমাদের দরকার ছিল, টোটাল MA পজিটিভ। আচ্ছা, একইভাবে আমরা এখন বের করব হচ্ছে টোটাল MB পজিটিভ, অর্থাৎ লং ডিরেকশন বরাবর। তার জন্য আমরা একইভাবে দেখেন MB পজিটিভ ডেড লোড এবং MB পজিটিভ লাইভ লোড, এই দুইটা বের করে আবার যোগ করব। তাহলে MB পজিটিভ ডেড লোড আমরা কোত্থেকে পাবো? সবাই খেয়াল করেন, আমরা ডেড লোডের জন্য যে টেবিল ছিল আমরা সেই টেবিল থেকেই পাবো, তাই না? অর্থাৎ এখন আমাদের কি দরকার? এখন আমাদের দরকার হচ্ছে CB ডেড লোড, CB ডেড লোড। তাহলে আমরা টেবিলে যাচ্ছি আবার, 2 নাম্বার টেবিলটা, এই যে এখন আমরা নিব হচ্ছে যে নিচের মানগুলো। হ্যাঁ, এই যে 0.95 এর জন্য CBDL হচ্ছে 0.024, আর 0.9 এর জন্য CBDL হচ্ছে 0.022। এই দুইটা মানের মধ্যে ইন্টারপোলেশন করে কোএফিসিয়েন্টের মানটা আমরা বের করব, এবং সেই মানটা হবে হচ্ছে 0.0224। এটা এখন হয়তো দেখে মনে হচ্ছে যে ইন্টারপোলেশন করতে অনেক সময় লাগবে, বাট বিলিভ মি, এটা 2 থেকে 1 বার ইন্টারপোলেশন করার পর, মানে নিজে নিজে করার পর, এটা আসলে ক্যালকুলেটরের মাধ্যমেই করে ফেলা সম্ভব। এটা এখানে কিছুই লেখার দরকার হবে না, শুধু ক্যালকুলেটরের মাধ্যমেই মানে 1 মিনিটের মধ্যে আমরা মান বের করতে পারবো। 1 মিনিট সময় আসলে লাগে না। ওকে, তাহলে আমরা CBDL বের করলাম, আমরা ডেড লোড বসাই দিলাম, এবং আমরা লং ডিরেকশনের যে স্প্যান সেটা আমরা বসাই দিলাম। তাহলে আমরা পেয়ে গেলাম কি? MB পজিটিভ ফর ডেড লোড। এবং এরপরে আমরা একইভাবে বের করব MB পজিটিভ ফর লাইভ লোড। এটা দেখে নেবেন। হ্যাঁ, আমি আর একই জিনিস আর বারবার বলছি না।
তাহলে এমবি পজিটিভ ডেড লোড আর এমবি পজিটিভ লাইভ লোড এই দুইটা যোগ করে আমরা কি পাইলাম? টোটাল এমবি পজিটিভ, অর্থাৎ এই 12,000 আর এই 26,000 এই দুটো যোগ করে আমরা কি পাইলাম? 38,000, তাই না? তাহলে টোটাল এমবি পজিটিভ কত পাইলাম? 38,680। তাহলে আমরা আসেন এতক্ষণ যে মোমেন্ট গুলো পাইলাম সেগুলোকে আমরা এখন ডায়াগ্রামে বসাই দিব। ডায়াগ্রামে বসাবো কেন? আমাদের মানে আর কি জাস্ট বোঝার সুবিধার্থে আর কি। প্রথমে আমরা ডায়াগ্রামে বসাবো হচ্ছে আমরা কন্টিনিউয়াস এজে, বা এজ মানে হচ্ছে প্রান্ত, কন্টিনিউয়াস প্রান্তে আমরা যে নেগেটিভ মোমেন্ট পেয়েছিলাম এম এ নেগেটিভ 75,000, আগে আমরা এইটাকে ডায়াগ্রামে বসাবো। এই যে এইটাই হচ্ছে আমাদের সেই ডায়াগ্রাম, সবাই দেখতে পাচ্ছেন? এই দেখেন, এটা হচ্ছে প্যানেল এ, এটা হচ্ছে শর্ট ডিরেকশন, এটা হচ্ছে লং ডিরেকশন, এবং আমি কন্টিনিউয়াস প্রান্তগুলো দেখাই দিছি। তাহলে শর্ট ডিরেকশন বরাবর কন্টিনিউয়াস প্রান্তের নেগেটিভ মোমেন্ট সেটাই হচ্ছে এম এ নেগেটিভ। আমি আবার বলি, এম এ নেগেটিভ অর্থাৎ শর্ট ডিরেকশন বরাবর কন্টিনিউয়াস প্রান্তের নেগেটিভ মোমেন্ট আমরা এইখানে বসাইলাম এইভাবে। এখন এইভাবে আমরা কেন বসাইলাম? কারণ এই যে আমরা বসালাম এই লাইনটা কার প্যারালালে আছে? শর্ট ডিরেকশনের প্যারালাল আছে না? এই যে শর্ট ডিরেকশনের সমান্তরালে আছে হচ্ছে এই লাইন, সেই কারণে এইটা হচ্ছে আমরা এইভাবে বসালাম। ঠিক আছে? অর্থাৎ শর্ট ডিরেকশন বরাবর কন্টিনিউয়াস প্রান্তে নেগেটিভ মোমেন্ট হচ্ছে 75,623। যেহেতু নেগেটিভ মোমেন্ট তাই মাইনাস দিলাম। একইভাবে এখন আমরা বসাবো লং ডিরেকশন বরাবর নেগেটিভ মোমেন্ট। লং ডিরেকশন বরাবর নেগেটিভ মোমেন্ট মানে হচ্ছে এম বি নেগেটিভ 63,000। এই 63,000 আমরা বসাবো হচ্ছে লং ডিরেকশনের প্যারালাল ভাবে, এই যে এইখানে। এই যে আমি আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। তো এখন আমরা একইভাবে বসাবো হচ্ছে এম এ পজিটিভ অর্থাৎ শর্ট ডিরেকশনের পজিটিভ মোমেন্ট 46,000। শর্ট ডিরেকশনের পজিটিভ মোমেন্ট এই যে আমরা শর্ট ডিরেকশন বরাবর আমরা দেখাইলাম, এই যে 46,000। আর একইভাবে আমরা এখন আবার দেখাবো হচ্ছে লং ডিরেকশনের পজিটিভ মোমেন্ট অর্থাৎ এম বি পজিটিভ, বি মানে লং ডিরেকশন, তাহলে 38,000। এই 38,000কে আমরা দেখাইলাম এই যে লং ডিরেকশনের প্যারালাল ভাবে। বুঝতে পারছেন? তাহলে এখন আমাদের বাকি আছে শুধুমাত্র ডিসকন্টিনিউয়াস প্রান্তের নেগেটিভ মোমেন্ট। এবং সবাই খুব ভালো মতো শুনে রাখেন যে ডিসকন্টিনিউয়াস প্রান্তের নেগেটিভ মোমেন্ট বের করার জন্য কোনো কোএফিসিয়েন্ট দরকার হয় না। এটা আমরা সরাসরি পজিটিভ মোমেন্টকে 3 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব, বা পজিটিভ মোমেন্টের 1/3। এই যে নেগেটিভ মোমেন্ট এট ডিসকন্টিনিউয়াস এজ ইজ ইকুয়াল টু 1/3 অফ করেসপন্ডিং পজিটিভ মোমেন্ট, অর্থাৎ অনুরূপ পজিটিভ মোমেন্টের 1/3 হচ্ছে ডিসকন্টিনিউয়াস প্রান্তের মোমেন্ট। তাহলে দেখেন এম এ নেগেটিভ ডিসকন্টিনিউয়াস এজ, ডিসিই মানে ডিসকন্টিনিউয়াস এজ। ডিসকন্টিনিউয়াস এজের নেগেটিভ মোমেন্ট হচ্ছে 1/3 অফ পজিটিভ মোমেন্ট, অর্থাৎ এই যে দেখেন 46,000 এই মোমেন্টকে যদি 3 দ্বারা ভাগ করি আমরা, তাহলে আমরা পাবো হচ্ছে এই মোমেন্টটা। বোঝা গেছে? এই যে করেসপন্ডিং পজিটিভ মোমেন্টকে 3 দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে শর্ট ডিরেকশন বরাবর ডিসকন্টিনিউয়াস প্রান্তের মোমেন্ট। এই যে 46,000 ভাগ 3। আবার একইভাবে যদি আমরা দেখেন 38,000, হ্যাঁ, এই 38,000কে যদি আমরা ভাগ করি 3 দিয়ে, তাহলে আমরা পাবো হচ্ছে এই বরাবর ডিসকন্টিনিউয়াস প্রান্তের নেগেটিভ মোমেন্ট 12,000। আচ্ছা, এই পর্যন্ত মোটামুটি সবার ক্লিয়ার? জি স্যার। আমরা প্রথমে কন্টিনিউয়াস প্রান্তে বের করলাম শর্ট এবং লং, এরপরে আমরা পজিটিভ মোমেন্ট বের করলাম শর্ট এবং লং, এরপরে আমরা ডিসকন্টিনিউয়াস প্রান্তের নেগেটিভ মোমেন্ট বের করলাম শর্ট এবং লং। জি স্যার। এবং বলার অপেক্ষা রাখে না যে কন্টিনিউয়াস প্রান্ত এবং ডিসকন্টিনিউয়াস প্রান্ত উভয় পাশে অবশ্যই নেগেটিভ মোমেন্ট আসবে, কারণ এই চারদিকেই কিন্তু বিম আছে। এইখানে আছে বিম, আবার এই চারদিকে বিম আছে আর কি। আর বিম থাকা মানেই সাপোর্ট, আর সাপোর্ট মানে নেগেটিভ মোমেন্ট। ওকে, তাহলে নেগেটিভ মোমেন্ট হয়ে গেলে এখন আমরা ডেপথ চেক করব। একইভাবে রো ম্যাক্স বের করব। রো ম্যাক্স বের করা আমি আগের ক্লাসে আমি দেখাইছি, তাই আমি এখানে দেখালাম না বারবার। রো ম্যাক্স বের করব এবং আমরা আমাদের সেই ফর্মুলার মাধ্যমে আমরা বের করব হচ্ছে আমরা ডেপথ চেক করব আর কি। এখানে আমরা কোন মোমেন্ট বসাবো? আমি আগের ক্লাসে বলছিলাম যে আলটিমেট মোমেন্ট এম ইউ, এটা হবে হচ্ছে এই সবগুলা মোমেন্টের মধ্যে যেটা সবচেয়ে বেশি মোমেন্ট সেইটা, রাইট?
তো সবচেয়ে বেশি মোমেন্ট কোনটা? ৭৫,৬২৩। তাহলে এইটাকে আমরা এখানে বসাবো, তাই তো নাকি? জি, সর্বোচ্চ মোমেন্ট। হ্যাঁ, তাহলে পাউন্ড ইঞ্চিতে আছে, যেহেতু দেখেন যে এখানে আমরা 60 ইউজ করছি, 60 হচ্ছে কেএসআই অর্থাৎ কিপস পার স্কয়ার ইঞ্চ, তাহলে এইটাকে আমরা কিপসে নিয়ে যাচ্ছি, অর্থাৎ পাউন্ডকে 1000 দিয়ে ভাগ দিলে আমরা পাবো হচ্ছে কিপস। তাহলে এই যে ৭৫,৬২৩ একে 1000 দিয়ে ভাগ দিয়ে আমরা পেয়েছি হচ্ছে ৭৫.৬, অর্থাৎ কিপস ইনটু ইঞ্চি। আমরা এমন ভাবে বসাবো যাতে অবশ্যই বাম দিকে এবং ডান দিকে ইউনিটগুলো সেম থাকে। ইউনিট সেম না থাকলে কিন্তু কখনোই ডেপথ মিলবে না। ওকে, তাহলে আমরা দেখলাম যে আমাদের ডি দরকার হচ্ছে 2.63 ইঞ্চি, আর আমাদের ডি অলরেডি দেওয়া আছে হচ্ছে 4.75 ইঞ্চি। তাহলে যেটা দেওয়া আছে সেটা অবশ্যই বেশি আছে, তাই না? আমাদের যেটুকু দরকার তার থেকে আমরা অলরেডি বেশি প্রোভাইড করছি বা আমরা বেশি দিয়েছি, তার মানে ডেপথ ওকে। ওকে, এই যে দেখেন আমরা থিকনেস থেকে ক্লিয়ার কভার এবং বারের ডায়ামিটার বাদ দিছি 0.5। ক্লিয়ার কভার আর বারের ডায়ামিটার বাদ দিয়ে আমরা হচ্ছে ইফেক্টিভ ডেপথ ডি পেয়েছি, ইফেক্টিভ ডেপথ ডি। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারছেন সবাই? আমরা থিকনেস বের করলাম পেরিমিটার বাই 180। 2 স্ল্যাবের থিকনেসের ফর্মুলা হচ্ছে পেরিমিটার বাই 180, সব সময় সেম। এরপরে লোড ক্যালকুলেশন করলাম, এরপরে আমরা দুই ডিরেকশনে মোমেন্ট ক্যালকুলেশন করলাম এবং মোমেন্টগুলোকে আমরা সুন্দরভাবে এখানে দেখাই দিলাম। এরপরে আমরা ডেপথ চেক করলাম, আমাদের ডেপথ চেক ঠিক আছে, এবং এরপরে আমরা লাস্ট স্টেপ অ্যাজ ইউজুয়াল আমরা স্টিল ক্যালকুলেশন করব। স্টিল ক্যালকুলেশনের এই দুটো ফর্মুলা সবার জানা আছে। আমি এই ফর্মুলাটা ব্যাখ্যা করছিলাম, তাই না? এই লেকচারের শুরুতে আমি এই ফর্মুলাটা ব্যাখ্যা করছিলাম যে mu ইকুয়াল টু phi s fy d minus a by 2। যাই হোক, তো এই দুইটা ফর্মুলার মাধ্যমে আমরা একইভাবে আইটারেশন করে আমরা স্টিল এরিয়া বের করব। তাহলে আমরা প্রথমে আসেন বের করি শর্ট ডিরেকশনে। আমরা আগে শর্ট ডিরেকশনের স্টিল বের করব। শর্ট ডিরেকশন মানে প্যারালাল টু দা শর্ট। তাহলে শর্ট ডিরেকশনের মিডল স্ট্রিপ, আচ্ছা মিডল স্ট্রিপ আর কলাম স্ট্রিপ আমি এটা পরে বুঝাবো, এটা আমি এখন বলবো না। তাহলে এখন আমরা মিডল স্ট্রিপের মোমেন্ট ক্যালকুলেশন করব। সবাই জাস্ট এইটুকু মাথায় রাখেন যে আমরা মিডল স্ট্রিপের মোমেন্ট আমরা সূত্র থেকে ক্যালকুলেশন করি, আর কলাম স্ট্রিপের মোমেন্ট আমরা মিডল স্ট্রিপের মোমেন্ট থেকে আমরা পেয়ে যাব, ওইটা আমি পরে দেখাবো। তাহলে শর্ট ডিরেকশনের মিডল স্ট্রিপের মিড স্প্যান এর মোমেন্ট এই স্টিল আমরা আগে বের করব, ঠিক আছে? তাহলে দেখেন মিড স্প্যানের মোমেন্ট কত আছে। শর্ট ডিরেকশনের মিড স্প্যানে মোমেন্ট কত আছে, এই দেখেন এটা হচ্ছে শর্ট ডিরেকশন, এইটা হচ্ছে শর্ট ডিরেকশন, আর মিড স্প্যান হচ্ছে মাঝখানে। তাহলে মোমেন্ট কত আছে? 46,286 বা MA পজিটিভ যাই বলি, মিড স্প্যানের পজিটিভ মোমেন্ট। পজিটিভ মোমেন্ট মানেই হচ্ছে মিড স্প্যান। যাই হোক, তাহলে এই 46,286 পাউন্ড ইনটু ইঞ্চি এই মোমেন্টের জন্য আমরা আইটারেশন করব। আমি আইটারেশন পদ্ধতি আর এখানে বলবো না, যেহেতু আগে বলছি। তাহলে এখানে আইটারেশন করে দেখেন তিনটা ট্রায়াল আমরা দিয়েছি এবং এখান থেকে আমরা এস এর মান পেলাম কত? 0.186 ইঞ্চি স্কয়ার পার ফিট। দেখেন এখানে থার্ড ট্রায়ালে এসে যে 0.273 আর 0.273 একদম হুবহু মিলে গেছে, এর দুইটা মান একদম মিলে গেছে, এবং সেই কারণে আমরা আইটারেশন এখানে স্টপ করলাম এবং আমরা এস লিখলাম কত? 0.186 ইঞ্চি স্কয়ার পার ফিট। এবং আমাদের এ কত বলেন তো? আমাদের এ হচ্ছে 0.273, এই যে একদম লাস্টে আমরা যেটা পেয়েছি এইটা। তাহলে এস আমরা পেয়ে গেছি এবং আমরা একইভাবে ঠিক আগের মতো করে আমরা 12 মিলিমিটার ডায়াবারের জন্য আমরা স্পেসিং পেয়ে গেলাম কত? 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এটা আমি যেহেতু আগে একবার খুব ভালো মতো বলেছি, আমি এখানে আর রিপিট করলাম না। ওকে, তাহলে শর্ট ডিরেকশনের আমরা মিড স্প্যানের মানে স্পেসিং আমরা পেয়ে গেলাম। এখন আমরা যাব হচ্ছে কি কি আছে বলেন তো? এই দেখেন মিড স্প্যান আছে, একটা আছে হচ্ছে কন্টিনিউয়াস প্রান্ত, আর আরেকটা আছে হচ্ছে কি ডিসকন্টিনিউয়াস প্রান্ত। এই তিনটাই তো আছে নাকি? আর তো কিছু নাই। তাহলে আমরা এখন যাচ্ছি কন্টিনিউয়াস প্রান্তে। কন্টিনিউয়াস প্রান্তের মোমেন্ট কত? 75,623, রাইট? জি স্যার। তাহলে 75,623 পাউন্ড ইনটু ইঞ্চি, আর এর মান আমরা এখন ধরে নিব কত? 0.273 ইঞ্চি।
এখানে আইটারেশন করার দরকার নেই। আমি আবারও বলি, এখানে এটা হয়তো বা একদম 100% অ্যাকুরেট হয় না, এটা 95% বা 90% এর কাছাকাছি অ্যাকুরেট, কোনো সমস্যা নেই। স্যার ওটা তো আমরা আইটারেশন করেই পেলাম না স্যার, এই মানটা। না, আইটারেশন করে পেয়েছি, কিন্তু এখানে তো মোমেন্টের মান ছিল 46,000, আর এখানে মোমেন্টের মান কত আছে? 75,000। 75,000। আচ্ছা আচ্ছা। এটা আমি ট্রায়াল দিয়ে দেখছি, এখানে যদিও মোমেন্টের মান অনেক কম বেশি আছে, কিন্তু এখানে এ এর মান আসলে খুব একটা কম বেশি হয় না। এখানে দেখা যাচ্ছে আবারও যদি আমরা কষ্ট করে আইটারেশন করি, এ এর মান আমরা কত পাবো? সাপোজ ধরেন যে আমরা এরকম পাইতে পারি যে 0.276 বা 278, মানে একদম কাছাকাছি থাকে আর কি। এইটুকুর জন্য আসলে কোনো ব্যাপার না, মানে এইটুকু এরর, এটা আসলে নেগলেক্ট করা যায়। ওকে, তাহলে আমরা এখন এই মানগুলো আমরা 1 নাম্বার সমীকরণ, অর্থাৎ এই সমীকরণে আমরা বসাই দিয়ে আমরা বের করে ফেলবো হচ্ছে এস, এবং সেই এস এর জন্য ঠিক আগের মতো করে আমরা বের করে ফেলবো হচ্ছে স্পেসিং। ঠিক আছে? আমি সবাইকে সাজেস্ট করবো যে স্পেসিং এখন ফর্মুলা থেকে যেইটা আসে এইটাই রাখবেন, আর একদম ফাইনালাইজ করবেন হচ্ছে ম্যাক্সিমাম স্পেসিং দিয়ে চেক করার পর। এটা এখনই ফাইনালাইজ করার দরকার নেই, আমরা ফর্মুলা থেকে যেইটা আসে 7.9 আমরা এটাই রাখবো। ওকে, তাহলে এখন আমরা যাচ্ছি নেক্সট স্টেপে, অর্থাৎ ডিসকন্টিনিউয়াস প্রান্ত। তাহলে শর্ট ডিরেকশনের ডিসকন্টিনিউয়াস প্রান্তের মোমেন্ট হচ্ছে কত? 15,419। এই মোমেন্টের জন্য আমরা এখন আইটারেশন করে আমরা স্টিল বের করলাম 0.062 ইঞ্চি স্কয়ার পার ফিট, এবং তার জন্য আমরা স্পেসিং বের করলাম কত? 38.7 ইঞ্চি সেন্টার টু সেন্টার। যেমন এটা আমরা দেখেই বুঝতে পারতেছি যে এটা অনেক বেশি স্পেসিং, এটা কখনোই দেওয়া সম্ভব না, এখানে হয়তো বা আমাদের ম্যাক্সিমাম স্পেসিং দেওয়া লাগবে। তাহলে এটা আমরা পরবর্তীতে ফাইনালাইজ করব। ওকে, তাহলে এরপরে আমরা আমাদের লাস্ট স্টেপ হচ্ছে লং ডিরেকশন বরাবর স্টিল ক্যালকুলেশন। লং ডিরেকশন বরাবর স্টিল ক্যালকুলেশন। তাহলে লং ডিরেকশনের মিডল স্ট্রিপের মিড স্প্যান, আমরা মিড স্প্যানের স্টিল আগে ক্যালকুলেশন করব। তাহলে ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু দেখেন যে আমরা এখানে যে মোমেন্ট গুলাকে যে ডায়াগ্রামে যে বসাইছি, এখানে লং ডিরেকশন কোনটা? লং ডিরেকশন হচ্ছে এইটা। আর লং ডিরেকশনের কন্টিনিউয়াস প্রান্ত কোনটা? এইটা। ডিসকন্টিনিউয়াস প্রান্ত এইটা, এইটা। আর হচ্ছে মিড স্প্যান হচ্ছে এইটা। তাহলে লং ডিরেকশনের মিড স্প্যানের মোমেন্ট অর্থাৎ এম বি পজিটিভ কত? এম বি পজিটিভ হচ্ছে 38,000, তাই না? এই যে টোটাল এম বি পজিটিভ আমরা একটু আগে বের করে আসলাম কত? 38,680, তাই তো নাকি? জি স্যার। তাহলে এই 38,000-এর জন্য আমরা এখন স্টিলের এরিয়া বের করব। তাহলে সেম ভাবে আমরা 38,000-এর জন্য এএস বের করলাম 0.155, আর লং ডিরেকশন বরাবর আমরা এক সাইজ ছোট বার ব্যবহার করছি। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে লং ডিরেকশনের যে বারগুলো আছে এগুলো শর্ট ডিরেকশনের বারের উপরে আমরা সাপোর্ট দিয়ে রাখি সাইটে, মানে যেখানে কনস্ট্রাকশন হয় তখন আগে আমরা শর্ট ডিরেকশনের বারগুলোকে বসাই, এর উপরে আমরা বসাই হচ্ছে লং ডিরেকশনের বার। ঠিক আছে? এবং এই কারণে লং ডিরেকশনের বার সাধারণত আমরা এক সাইজ ছোট ব্যবহার করি। এটা একই সাইজ ব্যবহার করলেও হবে, কোনো সমস্যা নাই, বাট এক সাইজ ছোট আসলে বেশি প্রেফারেবল। আমরা শর্ট ডিরেকশনে ব্যবহার করছিলাম 12 মিলি বার বা 4 নাম্বার বার, আর আমরা লং ডিরেকশনে ব্যবহার করব 10 মিলি বার অথবা 3 নাম্বার বার। আচ্ছা, কারোর কোনো সমস্যা হলে আমাকে বলবেন, ঠিক আছে? তো এখন আমরা সেম ভাবে দেখেন 1 নাম্বার ফর্মুলাতে আমরা মানগুলো বসাই দিলাম। এর মান ওই আগের মতো একদম শুরুতে যে আমরা মানটা পেয়েছি 0.273 ইঞ্চি, এর মান এখনো ওইটাই, এবং মোমেন্টের মানটা শুধু পরিবর্তিত হচ্ছে। মোমেন্টের মান যখন যেরকম আমরা তখন সেরকম মান আমরা বসাবো। খেয়াল করেন যে এখানে দেখেন 60 আছে, এই 60 কিসে আছে? 60 কিন্তু কেএসআই তে আছে, অর্থাৎ কিলো পাউন্ড পার স্কয়ার ইঞ্চ। সে কারণে আমরা এখানে 38 কে কিসে বসাইছি? এই 38.6, এটা হচ্ছে মানে কিপস ইনটু ইঞ্চিতে আমরা এখানে বসাইছি। ওকে, তাহলে আমরা স্পেসিং কত পাইলাম? 8.52 ইঞ্চি। স্যার এখানে একটু বললাম না স্যার, ওই যে 10 মিলি বারের ক্ষেত্রেও 12 দিয়ে গুণন, আবার 12 মিলি বারের ক্ষেত্রেও 12 দিয়ে গুণন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ থ্যাংক ইউ, ভালো করছেন। এখানে দেখেন 12 উপরে মানে এই 10 মিলি বা 12 মিলির উপরে আসলে এই 12 ডিপেন্ড করে না। ঠিক আছে? এই 12টা কোত্থেকে আসছে আপনি বুঝেন নাই? এক ফিটের জন্য এই 12 হচ্ছে, হ্যাঁ রাইট, এই 12 হচ্ছে এই যে 1 ফিট, অর্থাৎ আমরা যে 1 ফিট স্ট্রিপ নিয়ে ডিজাইন করছিলাম স্ল্যাব,
সেই 1 ফিট হচ্ছে এই 12 ইঞ্চি, অর্থাৎ স্ট্রিপের উইথ বা প্রস্থ হচ্ছে 12 ইঞ্চি বা 1 ফিট। বুঝতে পারছেন? এইটা হচ্ছে অনেকটা ওই ঐকিক নিয়ম, না অনেকটা না, এটা পুরোপুরি ওই ঐকিক নিয়ম। অর্থাৎ আমি জাস্ট একটু দেখাচ্ছি, যেহেতু কোশ্চেন করছে একজন। 0.155 ইঞ্চি স্কোয়ার পার ফিট, তাই তো? অর্থাৎ 1 ফিটের মধ্যে এত ইঞ্চি স্কোয়ার দেওয়া লাগবে। তার মানে আমরা কি বলতে পারি যে 0.155 ইঞ্চি স্কোয়ারের জন্য আমাদের জায়গা লাগবে কতটুকু? 12 ইঞ্চি, রাইট নাকি? আচ্ছা 0.155 ইঞ্চি স্কোয়ারের জন্য জায়গা লাগবে হচ্ছে 1 ফুট বা 12 ইঞ্চি। এই যে উপরে সেই 12 আছে, তাহলে 1 ইঞ্চি স্কোয়ারের জন্য কত লাগবে? 12 ডিভাইডেড বাই 0.155, ঐকিক নিয়ম, ঠিক আছে? আর 0.11 ইঞ্চি স্কোয়ারের জন্য কত লাগবে? এত ইনটু 0.11, জাস্ট ঐকিক নিয়ম। আমি আবার বলি, 0.155 ইঞ্চি স্কোয়ারের জন্য জায়গা লাগবে 12 ইঞ্চি, অতএব 1 ইঞ্চি স্কোয়ারের জন্য লাগবে 12 ডিভাইডেড বাই 0.155, অতএব 0.11 ইঞ্চি স্কোয়ারের জন্য লাগবে এত ইনটু 0.11। দ্যাটস ইট। ওকে, তাহলে কন্টিনিউয়াস প্রান্ত। এখন আমরা যাচ্ছি লং ডিরেকশনের কন্টিনিউয়াস এজ। লং ডিরেকশনের কন্টিনিউয়াস এই যে মোমেন্ট হচ্ছে 63,000। এই 63,000-এর জন্য সরি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওকে। লং ডিরেকশনের কন্টিনিউয়াস প্রান্তে মোমেন্ট হচ্ছে 63,000 পাউন্ড ইনটু ইঞ্চি, এবং এই মোমেন্টের জন্য আমরা একইভাবে স্টিলের এরিয়া বের করলাম। আমি আর একই ফর্মুলা তাই আর বারবার দেখাই নাই, একবারে ক্যালকুলেটরে আমরা ক্যালকুলেশন করে আমরা একবারে মানটা লিখে দিয়েছি। এবং এখান থেকে 10 মিলি বারের জন্য আমরা স্পেসিং বের করলাম 5.2 ইঞ্চি, ঠিক আছে? আর এটা আমরা পরবর্তীতে ফাইনালাইজ করব, এটা এখন দরকার নাই। ওকে, এন্ড দ্য লাস্ট ওয়ান, ডিসকন্টিনিউয়াস এজ। তাহলে লং ডিরেকশনের ডিসকন্টিনিউয়াস এজ অর্থাৎ এইটা, অর্থাৎ NB নেগেটিভ ডিসকন্টিনিউয়াস এজ 12,893। এই 12,893 এর জন্য আমরা স্টিল বের করলাম কত? 0.052 ইঞ্চি স্কোয়ার পার ফিট। আমরা সবাই জানি যে স্ল্যাবের স্টিল সবসময় ইঞ্চি স্কোয়ার পার ফিটে আসে, আর বিমের ক্ষেত্রে হচ্ছে স্টিল এরিয়া কেমন আসে? শুধু ইঞ্চি স্কোয়ার। কলামের ক্ষেত্রে শুধু ইঞ্চি স্কোয়ার, বাট স্ল্যাবের ক্ষেত্রে যেহেতু 1 ফিট স্ট্রিপ তাই ইঞ্চি স্কোয়ার পার ফিট। ওকে, আর এখানে আমরা স্পেসিং পাইলাম 25.4 ইঞ্চি সেন্টার টু সেন্টার। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা একদম লাস্ট স্টেপে চলে আসছি। এখন আমরা ম্যাক্সিমাম স্পেসিং কে আমরা আগে এখন চেক করব যে আমাদের ম্যাক্সিমাম স্পেসিং কত। সবাই মাথায় রাখবেন যে ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে, ফর ওয়ান ওয়ে স্ল্যাব আমরা দেখছিলাম যে মেইন বারের স্পেসিং ছিল 2 রকম, ম্যাক্সিমাম স্পেসিং ছিল 2 রকম। একটা হচ্ছে 3T অর 18 ইঞ্চি, আর ডিস্ট্রিবিউশন বারের ক্ষেত্রে ছিল 5T অর 18 ইঞ্চি। 2 ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে এটা একটু ভিন্ন। 2 ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে সবই যেহেতু মেইন বার, তাহলে এখানে ম্যাক্সিমাম স্পেসিং হবে একটাই, এবং সেইটা হবে 2T অর 18 ইঞ্চি। এটা সবাই খুব ভালো মতো মাথায় রাখবেন, এটা হবে হচ্ছে 2T অর 18 ইঞ্চি। 2T হচ্ছে আমাদের স্ল্যাবের থিকনেস ছিল 6 ইঞ্চি, তাহলে 2T হচ্ছে 12 ইঞ্চি। তাহলে 12 আর 18 এর মধ্যে ছোট কোনটা? অবশ্যই 12। তাহলে আমরা অবশ্যই স্পেসিং এর ক্ষেত্রে সবসময় ছোটটাই নিব, স্পেসিং এর ক্ষেত্রে সবসময় আমরা ছোট ভ্যালু নিব। তাহলে আমরা ম্যাক্সিমাম স্পেসিং কত পাইলাম? 12 ইঞ্চি পাইলাম। তাহলে এই 12 ইঞ্চি এখন পাইলাম, এখন আমরা প্রত্যেকটা স্পেসিং কে আমরা ফাইনালাইজ করতে পারবো। অর্থাৎ আমাদের যে 2 ওয়ে স্ল্যাবটা আমরা ডিজাইন করতেছি, এই প্যানেলের জন্য আমরা কোনো অবস্থাতেই কোনো স্টিলের স্পেসিং 12 ইঞ্চি থেকে বেশি দিতে পারবো না। আমরা কোনো অবস্থাতেই 12 ইঞ্চি থেকে বেশি স্পেসিং দিতে পারবো না। তাহলে আমরা আসেন এক এক করে এখন ফাইনাল করি। শর্ট ডিরেকশনের মিড স্প্যানের স্পেসিং আমরা পেয়েছিলাম 12.9 ইঞ্চি, তাহলে এটা আমরা 12 ইঞ্চি লিখতে পারি, কোনো সমস্যা নাই, কারণ 12 ইঞ্চি হচ্ছে ম্যাক্সিমাম। আচ্ছা, শর্ট ডিরেকশনের কন্টিনিউয়াস প্রান্তে আমরা পেয়েছিলাম হচ্ছে 7.9 ইঞ্চি। এখন ডিয়ার স্টুডেন্টস একটু খেয়াল করেন, আমি যদিও আগে বারবার বলছি যে থিকনেসকে আমরা রাউন্ড আপ করব আর স্পেসিং কে করব হচ্ছে রাউন্ড ডাউন, অর্থাৎ স্পেসিং কে আমরা কমাবো। এখন 7.9 ইঞ্চি আমাদের দরকার। এখন এটাকে আমরা কতটুকু কমাতে পারি? এটাকে আমরা 7.5 অথবা 7 করতে পারি, তাই না? কিন্তু 7 ইঞ্চি সাধারণত ফিল্ডে মানে
কখনোই মানে ব্যবহৃত হয় না আর কি, মানে সচরাচর এটা আমাদের মানে প্র্যাকটিসের মধ্যে পড়ে না। আমাদের প্র্যাকটিস হচ্ছে 4 ইঞ্চি, 6 ইঞ্চি বা 8 ইঞ্চি, 12 ইঞ্চি অথবা 16 ইঞ্চি। এই জিনিসগুলো বা এই স্পেসিং গুলো আমরা বেশি বেশি প্র্যাকটিস করি বা আমাদের ফিল্ডের প্র্যাকটিস বেশি, সে কারণে আমরা জাস্ট হালকা একটু বাড়াই দিয়ে আমরা এটাকে লিখলাম হচ্ছে 8 ইঞ্চি। বুঝতে পারছেন? জি। এটা কিন্তু অ্যাকচুয়ালি বাড়াই নাই, বুঝছেন? মানে 7.9 ইঞ্চিও যা 8 ইঞ্চিও তাই, অর্থাৎ খুবই সামান্য ডিফারেন্স, এটা আমরা লিখতেই পারি। বাট সাপোজ ধরেন যে যদি এখানে আমরা সাপোজ ধরেন যে আমরা পেয়েছিলাম 6.8, সাপোজ আমরা মনে করি যে আমরা স্পেসিং পেয়েছিলাম 6.8 ইঞ্চি, 6.8 ইঞ্চি, তাহলে সেটাকে আমরা কখনো লিখতে পারবো? সেটাকে আমরা কি লিখতে পারবো? আমরা 8 ইঞ্চি লিখতে পারবো? কখনোই পারবো না। আমরা এতখানি স্পেসিং আমরা কখনোই বাড়াতে পারবো না। তখন আমরা এটাকে আরো উল্টা কমায় দিতাম। আমরা স্পেসিংকে সবসময় যেভাবে কমায় দেই, আমরা এটাকে কমায় দিয়ে আমরা কত লিখতাম? আমরা লিখতাম হচ্ছে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এইটা হচ্ছে আমাদের জাজমেন্ট যে কতটুকু কাছাকাছি আছে। যেহেতু 7.9 একদমই 8-এর কাছাকাছি, তাই আমরা ওটাকে 8ই বলতে পারি। ওকে, তাহলে 8 ইঞ্চি আমরা ফাইনালাইজ করলাম, আমরা এটা আসলে সাজেস্ট করব। ওকে, এরপরে হচ্ছে ডিসকন্টিনিউয়াস প্রান্তে 38 ইঞ্চি আসছিল, এটা কখনোই দেওয়া পসিবল না, কারণ ম্যাক্সিমাম স্পেসিং হচ্ছে 12 ইঞ্চি। তাহলে আমরা এটাকে কত দিব? 12 ইঞ্চি দিব। আচ্ছা, লং ডিরেকশনের মিড স্প্যানে স্পেসিং আসছিল 8.5 ইঞ্চি, এটাকে আমরা দিব অবশ্যই 8 ইঞ্চি। একটা সুবিধাজনক ফরম্যাটে নিয়ে আসবো, যেটা সহজেই ফিল্ডে বা বাস্তব জীবনে মেনটেন করা যায়। ওকে, কন্টিনিউয়াস প্রান্তে আসছিল হচ্ছে 5.2 ইঞ্চি। দেখেন এইখানে আমরা একদম কমায় কত দিছি? আমরা 4 ইঞ্চি দিছি, তাই না? কারণ 5 ইঞ্চি সাধারণত খুব একটা মেনটেন করা হয় না, আমরা এই কারণে এটাকে কত দিলাম? আমরা 4 ইঞ্চি দিলাম। আচ্ছা, এইটা একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে, দেখেন আমরা যেহেতু এখানে 8 ইঞ্চি ব্যবহার করছি একবার, অর্থাৎ 8/2 4, অর্থাৎ আমরা এমন স্পেসিং ব্যবহার করব যেগুলো একটা আরেকটার দ্বারা ভাগ করা যায়, তাহলে আমাদের স্টিল প্লেসমেন্ট করতে সুবিধা হবে। বুঝতে পারছেন জিনিসটা? যেহেতু আমরা 8 ইঞ্চি বেশ কয়েকবার ব্যবহার করছি, তাহলে আমরা 8কে 2 দ্বারা ভাগ করলে 4, আমরা 4 ইঞ্চি ব্যবহার করব। আমরা 5 ইঞ্চি আর ব্যবহার করব না, আমরা ব্যবহার করব 4 ইঞ্চি। ওকে, আমরা স্পেসিংকে কমাতে পারি, সো কোনো সমস্যা নেই। আমরা বাড়াতে কিন্তু পারবো না, আমরা এটাকে কখনোই 6 ইঞ্চি করতে পারবো না, এটা কমাতে হবে। তাহলে আমরা 4 ইঞ্চি দিলাম। ওকে, এন্ড দ্য লাস্ট ওয়ান, ডিসকন্টিনিউয়াস প্রান্ত। ডিসকন্টিনিউয়াস প্রান্তে হচ্ছে আমরা 25 ইঞ্চি পেয়েছিলাম, এটাকে আমরা অবশ্যই দিতে পারবো না, তাই আমরা দিলাম কত? 12 ইঞ্চি। তাহলে আমাদের প্রত্যেকটা স্পেসিং কিন্তু শর্ট ডিরেকশন এবং লং ডিরেকশন বরাবর, কন্টিনিউয়াস প্রান্ত বলি আর ডিসকন্টিনিউয়াস প্রান্ত বলি আর মিড স্প্যান বলি, আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের স্পেসিং গুলা ফাইনালাইজ করা হয়ে গেছে, রাইট? এখন শুধুমাত্র আমরা স্ল্যাবে এই স্পেসিং গুলোকে বসাই দিলেই হয়ে যাবে। বুঝতে পারছেন? আমাদের 6টা মোমেন্ট, আমাদের মোমেন্ট ছিল কয় রকম? 6 রকম। আর 6 রকম মোমেন্টের জন্য 6 রকম স্পেসিং আমরা ফাইনালাইজ করে ফেলছি। আমি আগামী ক্লাসে দেখাবো যে কিভাবে আমরা এই স্পেসিং গুলোকে 2 স্ল্যাবে বসাতে পারি। আমি কুইজের পর সেটাকে আমি দেখাবো। স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। আমার কোশ্চেনটা হচ্ছে স্যার এরকম যে আমরা আপনি যেভাবে দেখালেন আমাদের 1 ওয়ে বা 2 ওয়ে স্ল্যাবের ডিজাইন মেথড, যেভাবে আমরা প্র্যাকটিক্যাল লাইফে যদি স্যার এইভাবে যদি আমরা করি, এখন করতে গিয়ে স্যার আল্লাহ না করুক যদি কোনো অকারেন্সের সম্মুখীন হই, তখন তো স্যার বিভিন্ন ধরনের মানে ঝামেলার মধ্যে পড়তে হবে। তখন স্যার তারা যদি জানতে চায় যে আপনি এটা রেফারেন্সটা কি, মানে কোথা থেকে পেয়েছিলেন এই ফর্মুলাগুলো, তাহলে স্যার আমরা এটা কি নিনছনের বইয়ের উল্লেখ করে দিব রেফারেন্স, না কি ধরনের? অবশ্যই এখানে রেফারেন্স দেওয়ার ক্ষেত্রে আমরা বইয়ের নাম ব্যবহার করব, ঠিক আছে? সবসময় মাথায় রাখবেন। খুব ভালো কোশ্চেন করছেন, কোশ্চেনের জন্য থ্যাংক ইউ। এখানে রেফারেন্স যখন কেউ জানতে চাইবে, অবশ্যই বইয়ের রেফারেন্স টানবেন। কোনো টিচারের নাম বা কোনো টিচারের দেওয়া নোট বা কোনো স্লাইড বা কোনো পিডিএফ, এইগুলো কখনো কোনো ভ্যালিড কোনো রেফারেন্স না। রেফারেন্স হচ্ছে বই, ঠিক আছে? যেমন এখানে আপনি বলবেন যে এখানে আমি ইউএসডি মেথডে আমি এটা ডিজাইন করছি, এবং ইউএসডি মেথডে যত ফর্মুলা আছে সমস্ত ফর্মুলা, যেমন ফর এন এক্সাম্পল আমরা ডেপথ চেক করছি,
আমরা ডেপথ চেক করেছি হচ্ছে কোন ফর্মুলার মাধ্যমে, ওই যে mu সমান হচ্ছে এইটা, এই যে এইটা, এর রেফারেন্স হচ্ছে 14th এডিশনের বই। 14th এডিশনের বইতে আমরা এই ফর্মুলার রেফারেন্স আমরা খুব সহজে পেয়ে যাব। 14th অথবা 15th যে কোনো এডিশনে এই ফর্মুলা আছে, ঠিক আছে? জি স্যার। আর যদি আচ্ছা এখানে আরো আছে, যেমন আমরা যেখানে যে মোমেন্ট কোএফিসিয়েন্ট গুলো ব্যবহার করছি ফ্রিকোয়েন্টলি বারবার, এই যে এইগুলা রেফারেন্স হচ্ছে নিলসনের 7th এডিশনের বই। নিলসনের 7th এডিশনের বই, আনফরচুনেটলি বইটা আমার কাছে নাই, তাই আমি এখানে দেখাতে পারলাম না। জাস্ট আমি নেট থেকে আমি জাস্ট এই পিডিএফটা ডাউনলোড করছি আর কি। তো নিলসনের 7th এডিশনের বইতেও এই সেম পিডিএফ, এই সেম টেবিলগুলো আছে, ঠিক আছে? বলে এর জন্য দায়ী থাকবে নিলসন, নট আপনি। তার থেকে বড় কথা হচ্ছে যদি আপনি ডিজাইনের জন্য তো আমাদের একটু বলি, জাস্ট শেষ করি। বিভিন্ন ধরনের কোড আছে, কোডগুলাই তো মূলত স্যার রেফারেন্স হিসেবে ব্যবহৃত হয়, যেমন এসিআই কোড বা অন্যান্য যেটা আছে স্যার। হ্যাঁ অবশ্যই, নিলসনের বই আসছে কোড থেকে, নিলসনের বই তো আসছে এসিআই কোড থেকে, রাইট? জি স্যার। কোড আসছেই হচ্ছে নিলসনের বই আসছে এসিআই কোড থেকে, আর আমাদের বিএনবিসি কোড আসছে এসিআই কোড থেকে, ফলে ওই একই কথা আর কি, ঠিক আছে? আর এটা বলতে চাচ্ছিলাম যে আপনি স্টেপ বাই স্টেপ মিউট করেন, প্লিজ মিউট করেন সবাই। যদি আপনি স্টেপ বাই স্টেপ ডিজাইন করেন এই ফর্মুলা এবং এই কোএফিসিয়েন্ট গুলো ব্যবহার করে, এখানে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এখানে স্ল্যাবের কিচ্ছু হবে না, এখানে স্ল্যাব একদম পারফেক্টলি ফাংশন করবে। যদি স্ল্যাবের ডিজাইন লাইফ সাপোজ 80 বছর বা 100 বছর হয়, এটা 80 বছর বা 100 বছরই ঠিক থাকবে, যদি না কোনো অ্যাক্সিডেন্টাল ওভারলোড আসে আর কি, যেটা আমাদের ডিজাইনে আমরা কনসিডার করি নাই। যদি সেরকম কোনো অ্যাক্সিডেন্টাল ওভারলোড না আসে, তাহলে এইভাবে স্ল্যাব ডিজাইন করলে এটা মানে এর সম্পূর্ণ ডিজাইন লাইফ ধরেই এটা পারফেক্টলি এটা ফাংশন করবে, এটা কোনো দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা থাকবে না। বুঝতে পারছি? আচ্ছা আমি কি বোঝাতে পারছি? স্যার আচ্ছা তো ঠিক আছে, মানে আর কি আর কারো কোনো কোশ্চেন আছে? নামাজ পড়তে হবে স্যার। হ্যাঁ স্যার শুনুন স্যার ওখানে আমি আপনাদেরকে এখন ছুটি দিয়ে দিব। আর নামাজের সময় এসেছে। তো যদি কারো কোশ্চেন না থাকে তাহলে আর কি আমরা আজকের লেকচার আমরা এখানেই শেষ করব। আমি সবাইকে একটু বলি, আমার ডিরেকশন গুলো একটু শুনেন। আগামী ক্লাসের শুরুতে আমরা ওয়ান ওয়ে স্ল্যাবের উপরে কুইজ দিব, ঠিক আছে? আগামী ক্লাসের শুরুতে আমরা ওয়ান ওয়ে স্ল্যাবের উপরে কুইজ দিব, এবং এই কুইজ দেওয়ার জন্য আমি গুগল ফর্মে সম্ভবত কোশ্চেন করব, এবং গুগল ফর্মে কুইজ দেওয়ার জন্য অবশ্যই কিন্তু গুগল ক্লাসরুমে জয়েন হইতে হবে। অবশ্যই সবাই গুগল ক্লাসরুমে জয়েন হবেন আজকের মধ্যেই, বা আজকে বা কালকের মধ্যে, ঠিক আছে? আমি গুগল ক্লাসরুমে জয়েন হবেন, এবং ওখানে আমি এই লেকচারের যে রেকর্ডিং এটা আমি ইউটিউবে আপলোড দিয়ে তার সেই ইউটিউবের লিংক আমি আজকে রাত্রে আমি ক্লাসরুমে দিয়ে দিব, ওকে?